আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের টপিক ভিত্তিক ক্লাস 2-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা মূলত ব্রিটিশ শাসন থেকে মুক্তিযুদ্ধ এই জিনিসটা দেখার চেষ্টা করব। আমাদের জন্য কিন্তু এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন বিশ্লেষণ ক্লাস হয়েছিল সেটা দেখে থাকো, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ব্রিটিশ শাসন কিংবা মুক্তিযুদ্ধ থেকে মূলত প্রশ্ন এসেছিল এবং এই টপিকটা আমাদের সচরাচর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই টপিকটা গুরুত্বপূর্ণ। এবং আমাদের আজকের টপিকের যে আকর্ষণ, সেই আকর্ষণটা হচ্ছে আমরা টপিক তো পড়বই, আমরা খুব বেশি লং কিন্তু ক্লাসটা হবে না, আমরা 50 মিনিট বা 1 ঘন্টার ভিতরে ক্লাসটা শেষ করার চেষ্টা করব। এরপরে তোমাদের জন্য কিন্তু রয়েছে প্রায় 300 এমসিকিউ। ঠিক আছে, এখানে প্রায় 300 এমসিকিউ যে জিনিসগুলো বিগত বছরে পরীক্ষায় এসেছিল ব্রিটিশ শাসন, পাকিস্তান শাসন এবং মুক্তিযুদ্ধ থেকে, সেই জিনিসগুলো কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদেরকে নিজেদেরকে পড়ে নিতে হবে এবং আশা করা যায় ওই টপিকটা দেখার পরে এই জিনিসগুলো তুমি যখন সলভ করবা, এর বাইরে কিন্তু তোমার এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে। ঠিক আছে, তো এখানে প্রায় 300-র মতো এমসিকিউ আছে, এটা নিয়ে শেষে আমরা কথা বলবো। চলো আমরা আমাদের যে টপিক ভিত্তিক লেকচার সেটা শুরু করি। আমরা একদম যে ইউরোপীয়রা যে সময় ভারতে এসেছিল সেই সময় থেকে মূলত আমরা শুরু করার চেষ্টা করব, একদম ব্রিটিশ শাসনের শুরু থেকে দেখার চেষ্টা করব। এবং এখানে আমরা খুব বেশি বিস্তারিত দেখব না, যেই জিনিসগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলোই দেখার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। ইউরোপীয়রা কিভাবে ভারতবর্ষে এসেছিল? 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে ইউরোপ থেকে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কার করেন। খুবই গুরুত্বপূর্ণ লাইন। ঠিক আছে, প্রশ্ন কিভাবে আসতে পারে যে কোন নাবিক বা কোন দেশের নাবিক এই যে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে ইউরোপ থেকে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কার করেন? ভাস্কো দা গামা, পর্তুগিজ নাবিক, 1498 সালে এটা আবিষ্কার করেন এবং তিনি কলকাতার কালিকট বন্দরে এসে উপস্থিত হন। এখানে আমি আশা করি যে ম্যাপটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করে। এখানে কিন্তু এই যে কিছু লাইন দেওয়া আছে, তো এই অংশটা হচ্ছে ইউরোপ। এই যে এখানে সবুজ কালি দিয়ে লেখা, এটা হচ্ছে ইউরোপ। ইউরোপ এবং এই যে এই দিকটা হচ্ছে মূলত ভারত, এইদিকে পাকিস্তান এবং তার ঠিক ডান দিকে রয়েছে মূলত বাংলাদেশ। এবং ভাস্কো দা গামা কিভাবে এসেছিল দেখো, ভাস্কো দা গামা এই যে এই অংশ থেকে আফ্রিকার যে বাম দিক রয়েছে, এই বাম দিক দিয়ে মূলত এই দিকে রয়েছে কেপ অফ গুড হোপ বা যে উত্তম আশা অন্তরীপ, এই উত্তম আশা অন্তরীপ দিয়ে এই দিক দিয়ে মূলত এই জায়গায় রয়েছে কালিকট বন্দর, এই কালিকট বন্দরে এসে উপস্থিত হন। এই জায়গা থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, মাথায় রাখবা। পরবর্তীতে উপমহাদেশে ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাণিজ্য ঘটিয়ে স্থাপন করে পর্তুগিজরা। খুবই গুরুত্বপূর্ণ, ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাণিজ্য ঘটিয়ে স্থাপন করে পর্তুগিজরা। এখন আমরা পর্তুগিজদের আগমন নিয়ে একটু দেখি। আলবুকার্ক তিনি উপমহাদেশে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন এবং ভারতবর্ষে পর্তুগিজ গভর্নরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন আলবুকার্ক। পর্তুগিজ গভর্নরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন আলবুকার্ক। পর্তুগিজরা বাংলায় আগমন করে 1516 সালে। সালগুলো একটু কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মুক্তিযুদ্ধ রিলেটেড কিছু সাল তোমাকে পড়তে হবে, বাট এখানকার সালগুলো একটু কম গুরুত্বপূর্ণ, একবার মাথায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যদি আসে তাহলে যাতে দেওয়া যায়। পরবর্তীতে সম্রাট শাহজাহানের নির্দেশে 1632 সালে হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন কাসিম খান জুইনি। কাসিম খান জুইনি হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন। এই যে শাহজাহান ছিলেন মোগল সম্রাট, আমরা জানি তিনি কিন্তু প্রিন্স অফ বিল্ডার্স নামে খ্যাত। কারণ কি? কারণ হচ্ছে তিনি যে মোগল আমলের যে স্থাপত্য শিল্পগুলো বা বর্তমান সময়ে আমরা যে সকল স্থাপত্যগুলো নিয়ে কথা বলি, বিশেষ করে হচ্ছে যে তাজমহল, এই জিনিসগুলো কিন্তু মূলত এই শাহজাহানের হাত দিয়ে মূলত তৈরি হয়েছে। পরবর্তীতে অপরাধের মাত্রা বেড়ে গেলে বঙ্গদেশ থেকে পর্তুগিজদের সুবাদার শায়েস্তা খান 1663 সালে চট্টগ্রাম ও সন্দ্বীপ ঘাঁটি দখল করে চিরতরে এদেশ থেকে উচ্ছেদ করেন। এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বঙ্গদেশ থেকে কোন সুবাদার পর্তুগিজদের বিতাড়িত করেন? সুবাদার শায়েস্তা খান। পরবর্তীতে আমরা যাই ওলন্দাজ বা ডাচদের আগমন। তোমরা যারা খেলাধুলা দেখো, ঠিক আছে, খেলাধুলা যারা দেখো তারা জানো যে ডাচ মানে হচ্ছে মূলত নেদারল্যান্ডেররা। ঠিক আছে, এবং নেদারল্যান্ডের যারা ব্যবসায়ী ছিল তাদেরকে মূলত ওলন্দাজ বলা হতো। তো এই যে হল্যান্ড, এই হল্যান্ডের অধিবাসীদের ওলন্দাজ বা ডাচ বলা হয়। এই হল্যান্ড মানে হচ্ছে মূলত নেদারল্যান্ড। ঠিক আছে, হল্যান্ডের বর্তমান নাম হচ্ছে নেদারল্যান্ডস। প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, এসেছিল অনেকবার প্রশ্ন। বর্তমান ইন্দোনেশিয়া, এই যে ওলন্দাজ কিংবা এই যে নেদারল্যান্ড রয়েছে, এই নেদারল্যান্ডের কাছ থেকে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। বর্তমান ইন্দোনেশিয়া মূলত নেদারল্যান্ড থেকে স্বাধীনতা অর্জন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। গুরুত্বপূর্ণ লাইন, এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবে।
পরবর্তীতে যাই যে দিনেমারদের আগমন। দিনেমার কারা? দিনেমার মূলত যে ডেনিশ বা ডেনমার্কের অধিবাসী, এদেরকে মূলত দিনেমার বলা হয়। অন্যান্য ইউরোপীয়দের সাথে ব্যবসায় প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে তারা মূলত এই অঞ্চল থেকে চলে যায়। পরবর্তীতে ইংরেজদের আগমন ও বিস্তার, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসবেই। জব চার্নক 23 সেপ্টেম্বর 1600 সালে 217 জন ইংরেজ বণিক লন্ডনে একটি বণিক সম্প্রদায় গঠন করে জর্জ চার্নকের নেতৃত্বে। এই জিনিসটা গুরুত্বপূর্ণ। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হয়? 1600 সালে, ঠিক আছে। এই যে 1600 সাল, এই 1600 সালে মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হয়। এখানে জব চার্নক কিন্তু নেতৃত্বে ছিল, এর সাথে আরো 270 জন ইংরেজি বণিক বা হচ্ছে মূলত বিজনেসম্যান ছিল। 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের রানী এলিজাবেথের কাছ থেকে 15 বছর মেয়াদী সনদ নিয়ে উপমহাদেশে বাণিজ্য করতে আসে, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তারপরে যাই, জব চার্নক ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন ভাগীরথী নদীর তীরে। ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন কে? জব চার্নক, গুরুত্বপূর্ণ, ঠিক আছে, প্রশ্ন আসতে পারে। ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন কে? জব চার্নক। ইংরেজ বণিকগণ সরাসরি বাংলায় বাণিজ্যের অনুমতি পায় মুঘল সম্রাট শাহজাহানের আমলে, গুরুত্বপূর্ণ। ইংরেজরা কার আমলে বাংলায় বাণিজ্যের অনুমতি পায়? মুঘল সম্রাট শাহজাহানের আমলে। পরবর্তীতে সম্রাট আওরঙ্গজেবের আমলে বাৎসরিক 3000 টাকার বিনিময়ে ইংরেজ কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে যাই আমরা ফরাসিদের আগমনে। ফরাসি কারা? ফরাসি মূলত ফ্রান্সের অধিবাসীরা মূলত ফরাসি। উপমহাদেশে ইউরোপীয়দের মধ্যে ফরাসিদের আগমন সবার শেষে, এই লাইনটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কাদের আগমন সবার শেষে? ফরাসিদের। 1760 সালে ফরাসি সেনাপতি লালি বন্দিবাসের যুদ্ধে ইংরেজদের নিকট পরাজয়ের সাথে উপমহাদেশে ফরাসিয়দের প্রভাব এবং প্রতিপত্তি চিরতরে ধূলিসাৎ হয়, ফলে তাদের উপমহাদেশ থেকে বিদায় নিতে হয়। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখি যে আল বেরুনি, তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে মূলত কিতাবুল হিন্দ। কিতাবুল হিন্দ হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ। তার জন্মটাই একটু দেখে নিতে পারো, ওটা দরকার নেই। ইতালির নাগরিক ক্রিস্টোফার কলম্বাস, তিনি আমেরিকা আবিষ্কার করেন 1493 সালে। 1493 সালে তিনি কিন্তু আমেরিকা আবিষ্কার করেছিলেন। প্রশ্ন আসতে পারে, আমেরিকা আবিষ্কার কে করেছিলেন? ক্রিস্টোফার কলম্বাস, 1493 সালে। পরবর্তীতে আমরা দেখতে পাই কোম্পানির শাসনামল। আমরা এই যে এই অঞ্চলে আমরা দুই ধরনের শাসন দেখতে পাই ব্রিটিশদের। একটা ছিল মূলত কোম্পানির শাসনামল, যেটা ছিল একদম পলাশীর যুদ্ধের পরের থেকে, অর্থাৎ 1757 সাল থেকে সিপাহী বিদ্রোহের পরে, অর্থাৎ 1858 সাল পর্যন্ত, ঠিক আছে। এবং সেই সময় 1858 সালে একটা আইন পাস হয়। এই আইনের মাধ্যমে কিন্তু পরবর্তীতে ব্রিটিশ রাজা বা রানী ছিল, তাদের হাতে ক্ষমতা চলে যায়। অর্থাৎ প্রথম শাসনটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং দ্বিতীয় শাসনটা ছিল মূলত যে ব্রিটিশ রাজা রানী, সেই রাজা রানীর শাসন ছিল। চলো আমরা দেখি যে কোম্পানির শাসনামলটা কেমন ছিল। পলাশীর যুদ্ধ কবে হয়? অনেক সময় প্রশ্ন আসে। 1757 সালের 23শে জুন ভাগীরথী নদীর তীরে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাই যে ইংরেজরা কিন্তু ক্ষমতা দখল করেছিল, মীর জাফরকে ক্ষমতায় বসিয়েছিল। মীর জাফরের পরে মীর জাফরের যে জামাতা ছিল, ঠিক আছে, মীর জাফরের মেয়ের জামাই, তার নাম ছিল মীর কাসিম। মীর কাসিমকে ক্ষমতায় বসানো হয়েছিল এবং মীর কাসিম অনেকটা স্বাধীন চেতা টাইপের ছিল। সে অনেকটা মানে তাকে কোনো কিছু বলবে ইংরেজরা, সেই জিনিসটাই সে করবে, এরকম ছিল না। এবং এই কারণে কিন্তু মীর কাসিমের সাথে ইংরেজদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং আমরা কিন্তু একটা যুদ্ধ দেখতে পাই মীর কাসিমের সাথে ইংরেজদের, যেটাকে বলা হচ্ছে বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধ সংঘটিত হয় 1764 সালে, ঠিক আছে। যেগুলো মার্ক করে দিচ্ছি সেগুলো গুরুত্বপূর্ণ। 1764 সালে বক্সারের যুদ্ধ জয়লাভের পর রবার্ট ক্লাইভ ইচ্ছে করলে দিল্লি অধিকার করতে পারতেন। তিনি কিন্তু বাংলা দখল করেছিলেন, ঠিক আছে। বক্সারের যুদ্ধে মীর কাসিমকে পরাজিত করে বাংলা দখল করেছিলেন এবং রবার্ট ক্লাইভ চাইলেই কিন্তু তিনি দিল্লিও দখল করতে পারতেন, অর্থাৎ পুরো ভারতকে দখল করতে পারতেন। কিন্তু তিনি তা না করে দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদে একটি চুক্তি স্বাক্ষর করেন, ঠিক আছে। এটা না করে তিনি কি করেছেন? সে সময়ের যে মুঘল সম্রাট ছিল দ্বিতীয় শাহ আলম, তার সাথে 1765 খ্রিস্টাব্দে একটা চুক্তি স্বাক্ষর করেছেন, যার নাম হচ্ছে এলাহাবাদ চুক্তি। এই চুক্তির ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট হতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এখান থেকে প্রশ্ন আসে যে ব্রিটিশরা কত সালে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? 1765 সালে, ঠিক আছে। কোন মুঘল সম্রাটের কাছ থেকে দেওয়ানি লাভ করে? মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে মূলত দেওয়ানি লাভ করে। এবং কোন অঞ্চলের? বাংলা, বিহার, উড়িষ্যার মূলত দেওয়ানি সনদ লাভ করে। এখন এই যে দেওয়ানি সনদ, এই দেওয়ানি সনদটা আসলে কি? দেওয়ানি সনদ হচ্ছে মূলত রাজস্ব আদায়ের ক্ষমতা, অর্থাৎ তারা যে ট্যাক্স আরোপ করবে না, এই ট্যাক্স আরোপের
আরোপের ক্ষমতা এখন আর মুঘল সম্রাটের কাছে নেই। এই ট্যাক্স সংক্রান্ত সকল বিষয় এখন দেখবে মূলত ব্রিটিশরা। এটা হচ্ছে মূলত দেওয়ানি সনদ। তারপরে যাই আমরা, উপমহাদেশে ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার শাসনামল শুরু হয় মূলত 1858 সালের 2রা আগস্ট। আমরা অলরেডি বলেছি এটা, যে 1858 সালে মূলত কোম্পানির শাসন থেকে মূলত যে ব্রিটিশ রাজা রানী ছিল তার হাতে ক্ষমতা চলে যায়, এবং 1858 সালে ব্রিটিশ রানী গভর্নর জেনারেলকে ভাইসরয় বা রাজপ্রতিনিধি নিযুক্ত করেন। খেয়াল করো, আগে ছিল মূলত গভর্নর জেনারেল এবং পরবর্তীতে ব্রিটিশ রাজা রানী যাদেরকে নিযুক্ত করতেন তাদেরকে ভাইসরয় বা রাজপ্রতিনিধি বলা হতো। পরবর্তীতে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে? রবার্ট ক্লাইভ। খুবই গুরুত্বপূর্ণ। দ্বৈত শাসনটা বিষয়টা কি? দ্বৈত শাসন মানে হচ্ছে যে দুই ধরনের শাসনের উপস্থিতি, ঠিক আছে? দুই ধরনের শাসনের উপস্থিতি বিষয়টা কেমন? ধরো এখানে মূলত যে শাসন সংক্রান্ত বিষয় সেই জিনিসগুলো করতো যে মুঘল সম্রাটরা ছিল, তারা মূলত শাসন সংক্রান্ত বিষয়গুলো করতো, কিন্তু রাজস্ব আদায়ের ক্ষমতা অর্থাৎ ট্যাক্স আরোপ করার ক্ষমতা এটা ছিল ইংরেজদের কাছে। এই দুই ধরনের যে উপস্থিতি, এই দুই ধরনের শাসন ব্যবস্থার উপস্থিতি লক্ষ্য করা যায়। মূলত প্রশাসনিক কাজগুলো করতো, যে ল অ্যান্ড অর্ডার ঠিক রাখা, কে কি কাজ করতেছে সেটার, কে কি ভুল করতেছে, কোন একটা মামলা দেখবে, সেই জিনিসগুলো মানে প্রশাসনিক কাজগুলো মূলত করতো মোগল সম্রাট। এবং রাজস্ব আদায়ের ক্ষমতা অর্থাৎ টাকা পয়সা যেই দিকে ছিল সেই জিনিসটা মূলত করতো এই যে ব্রিটিশরা ছিল, এই ব্রিটিশরা। এবং এই যে রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন, ঠিক আছে? গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যাই, তারপরে দেখি যে বাংলায় এই সময়ে ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয়, যেটা হয়েছিল মূলত ইংরেজি 1770 সালে, বাংলায় 1176 সালে, যা মূলত 76-এর মন্বন্তর নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ। 76-এর মন্বন্তর হয় ইংরেজি 1770 সালে, বাংলায় 1176 বঙ্গাব্দে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই সাল তারিখগুলো একটু দেখতে হবে। তারপরে যাই, রবার্ট ক্লাইভ মেজর জেমস র্যানেলকে সমগ্র বাংলার ম্যাপ তৈরি করার নির্দেশ দেন। এই মানচিত্র মূলত বেঙ্গল অ্যাটলাস নামে পরিচিত ছিল। এবং উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন, ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তন এবং পাঁচশালা বন্দোবস্ত চালু করেন মূলত ওয়ারেন হেস্টিংস। খুবই গুরুত্বপূর্ণ, এখানে তাকাও। এই যে এই সময়ে যে কোম্পানির শাসনামল, এই কোম্পানির শাসনামলে আমরা দেখেছি যে গভর্নর জেনারেলরা ছিল, ঠিক আছে? এবং এই যে ওয়ারেন হেস্টিংসও কিন্তু গভর্নর জেনারেল ছিল। তো তারা কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছিল, যে কাজগুলো থেকে প্রশ্ন আসে, যে ধর বলতে পারো যে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন, সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন, পরবর্তীতে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তককে, এই রিলেটেড জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো পৌরনীতিতেও আছে, ইতিহাসেও আছে, এবং হচ্ছে মূলত অর্থাৎ আমরা এই জিনিসগুলো মানবিক বিষয়াবলীতেও দেখতে পাই, আবার সাধারণ জিকেতেও আমরা আলোচনা করি। এই জিনিসগুলো থেকে প্রশ্ন থাকে, খেয়াল করো। তো এই যে উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন, ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তন এবং পাঁচশালা বন্দোবস্ত চালু করেন ওয়ারেন হেস্টিংস। গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওয়ারেন হেস্টিংস এই জিনিসগুলো করেছিলেন। প্রশ্ন এইভাবে আসতে পারে, এই জিনিসগুলো কে করেছেন, ঠিক আছে? যে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন বা রাজস্ব বোর্ড স্থাপন, এই কাজগুলো কে করেছেন? ওয়ারেন হেস্টিংস করেছেন। পরবর্তীতে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। খুবই গুরুত্বপূর্ণ। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্তটা আসলে কি আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, এই যে জমি, এই জমি তো ব্রিটিশদের দখলে চলে গেছে, ব্রিটিশরা দেওয়ানি সনদ লাভ করেছে, ঠিক না? তো এই যে দেওয়ানি সনদ লাভ করার ফলে ব্রিটিশরা কি করলো, এই যে নির্দিষ্ট একটা জমি তারা জমিদারকে বুঝিয়ে দিত, ঠিক আছে? যে জমিদারকে বুঝিয়ে দিত যে আপনি বছর শেষে আমাকে এত টাকা দিবেন। তো এই নির্দিষ্ট পরিমাণে তারা জমিদারকে বুঝিয়ে দিত, এবং জমিদার আবার কৃষকদেরকে বুঝিয়ে দিত যে তুমি আমাকে এত টাকা দিবা। তো এইভাবে একটা যে জিনিসগুলো ছিল এটাকে বলা হয় মূলত বন্দোবস্ত। তো চিরস্থায়ী বন্দোবস্তুতে কি হয়? মূলত চিরস্থায়ী বন্দোবস্তুতে একদম জমির জন্য একদম ফিক্সড ট্যাক্স আরোপ করা হয়, যে বছরে এত টাকা করে আমাকে দিতে হবে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, ঠিক আছে? ব্রিটিশরা বলে দেয় জমিদারকে যে বছরে ফর এক্সাম্পল 100 টাকা আমাকে দিতেই হবে। এখন তুমি বছরে চাষ করতে পারলা, তোমার ফসল নষ্ট হয়ে গেল, এই জিনিসগুলো ব্রিটিশদের দেখার বিষয় না, তোমাকে 100 টাকা দিতে হবে, ঠিক আছে? জমিদারকে, ব্রিটিশদেরকে 100 টাকা দিতে হবে। এখন জমিদার আবার কৃষকদেরকে বলতে তোমাকে 150 টাকা দিতে হবে। তো এই যে বন্দোবস্তটা ছিল আলটিমেট, মানে একদম টাইম নির্দিষ্ট করে দেওয়া যে কত টাকা হচ্ছে দিতে হবে, এই জিনিসটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। অপরদিকে পাঁচশালা বন্দোবস্ত হচ্ছে 5 বছরের জন্য এই বন্দোবস্তটা চালু করা হয়। এখানে চিরস্থায়ী বন্দোবস্ত মানে হচ্ছে একদম আলটিমেট, একদম কোনো সীমা নেই। এই মানে হচ্ছে এই টাকাটা যে দিবে, এই টাকাটা কত বছরের জন্য দিবে এরকম কোনো সীমা নেই, একদম যত পর্যন্ত জমি থাকবে সেই পর্যন্ত দিতে হবে। আর পাঁচশালা বন্দোবস্ত মানে হচ্ছে এই 5 বছরের জন্য এই ট্যাক্সটা দিতে হবে। পরবর্তীতে ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করেন মূলত লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে? ইন্ডিয়ান সিভিল সার্ভিস মানে কি? এই যে বিসিএস রিলেটেড যে চাকরি পরীক্ষাগুলো হয়, যে ব্রিটিশদের জন্য কাজ করবে, এই ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করেন লর্ড কর্নওয়ালিস।
সতীদাহ প্রথা বিলোপ করেন মূলত লর্ড উইলিয়াম বেন্টিং। খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় এসেছে যে সতীদাহ প্রথা বিলোপ করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। এবং এখানে কিন্তু মূলত রাজা রামমোহন রায় তাকে সহায়তা করেছিল। সত্য বিলোপ নীতির প্রবক্তাকে? লর্ড ডালহৌসি। খুবই গুরুত্বপূর্ণ, সত্য বিলোপ নীতি। দেখো সত্য মানে কি? সত্য মানে হচ্ছে মূলত মালিকানা। সত্য মানে কি? সত্য মানে হচ্ছে মূলত মালিকানা। তাহলে মালিকানা বিলোপ নীতি মানে মালিকানা চলে যাবে এমন একটা জিনিস চালু করেছিল লর্ড ডালহৌসি। এই বিষয়টা কেমন? ধরো একটা রাজা আছে, কোনো একটা অঞ্চলের কোনো রাজা আছে, তো ওই রাজার কোনো সন্তান আছে, সে দত্তক নিয়েছে ওই সন্তান, তার নিজের পেটের কোনো সন্তান নেই, ঠিক আছে, মানে নিজের সন্তান নেই, মানে নিজের রক্তের সন্তান না, সে দত্তক নিয়েছে। তো ওই রাজা যদি মারা যায় তাহলে তার যে সম্পত্তি বা তার যে রাজ্য, এটা মূলত তার যে দত্তক সন্তান সেটা পাবে না। যদি নিজের সন্তান হয় তাহলেই সেটা পাবে, যদি দত্তক সন্তান হয় তাহলে এই যে রাজ্যটা, এই রাজ্যটা মূলত ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জিনিসটা হচ্ছে মূলত সত্য বিলোপ নীতি। এটা চালু করেছিলেন লর্ড ডালহৌসি। ভারতীয় রেল লাইন, টেলিগ্রাফ, ডাক টিকিট ইত্যাদি চালু করেছিলেন লর্ড ডালহৌসি। গুরুত্বপূর্ণ, ঠিক আছে। রেল লাইন, ডাক টিকিট এবং হচ্ছে হলো গিয়া যে টেলিগ্রাফ, এই জিনিসগুলো চালু করেন মূলত লর্ড ডালহৌসি। বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড ডালহৌসি। গুরুত্বপূর্ণ, বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন কে? লর্ড ডালহৌসি। আগে কিন্তু বিধবা বিবাহ করা যেত না হিন্দু ধর্মের ক্ষেত্রে মূলত, এবং এক্ষেত্রে তাকে সহায়তা করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তীতে লর্ড ক্যানিং এর আমলে আমরা দেখতে পাই তিনি কাগজে মুদ্রার প্রবর্তন করেন এবং পুলিশি ব্যবস্থা চালু করেন, ঠিক আছে। লর্ড মেয়োর সময় আমরা দেখতে পাই লর্ড মেয়ো ভারতের সর্বপ্রথম প্রবর্তন করেন আদমশুমারি, পরিসংখ্যান তত্ত্ব, কৃষি ও বাণিজ্য বিভাগ। অনেক সময় প্রশ্ন আসে যে কোন লর্ডের সময়ে মূলত এই যে আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল? লর্ড মেয়োর সময়ে, ঠিক আছে। তারপরে যায় লর্ড লিটন। লর্ড লিটন অস্ত্র আইন পাশ করে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষিদ্ধ করেন, ঠিক আছে। অস্ত্র আইন তাহলে পাশ করেন কে? লর্ড লিটন। লর্ড লিটন সংবাদপত্র আইন পাশ করে দেশীয় সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন। এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। লর্ড রিপন তিনি কি করেছিলেন? তার আমলে ব্রিটিশ ভারতের প্রথম শিক্ষা কমিশন হান্টার কমিশন পাশ হয়। খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসতে পারে যে ব্রিটিশ ভারতের প্রথম শিক্ষা কমিশন কি? হান্টার কমিশন। এবং হান্টার কমিশন কোন লর্ডের সময় মূলত এই হান্টার কমিশন পাস হয়? সেটা হচ্ছে লর্ড রিপনের সময়ে। পরবর্তীতে তারপর যায় তিনি ইলবার্ট বিল প্রণয়ন করে ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা প্রদান করেন। তাহলে ইলবার্ট বিল পাস হয় কার সময়ে? লর্ড রিপনের সময়ে, ঠিক আছে। তার আমলে 1881 সালে ফ্যাক্টরি আইন পাশ করে শিল্প শ্রমিকদের দিনে 8 ঘন্টা কাজ করার নিয়ম চালু করেন, এবং তিনি এই আইনের মাধ্যমে 7 বছরের শিশুদের কারখানার শ্রমিক হিসেবে এই কাজ করার উপর তিনি নিষেধাজ্ঞা আরোপ করেন। প্রশ্ন আসতে পারে ফ্যাক্টরি আইন পাশ করেন কে? লর্ড রিপন, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো, 1-2 বার পড়লে মোটামুটি মাথায় থেকে যাবে। তারপরে যাই আমরা লর্ড কার্জন সম্পর্কে। লর্ড কার্জন সম্পর্কে আমরা অনেকেই জানি বিষয়গুলো, বিশেষ করে তার ভূমিকা ছিল মূলত বঙ্গভঙ্গ কেন্দ্রিক, ঠিক আছে। বঙ্গভঙ্গের সময় তিনি মূলত লর্ড ছিলেন। লর্ড কার্জন, তার ভূমিকা ছিল বঙ্গভঙ্গ কেন্দ্রিক। বঙ্গভঙ্গ কি? বঙ্গভঙ্গ হচ্ছে মূলত আমরা সেই সময়ে, এটা মূলত 1905 সালের ঘটনা। সে সময় আমরা দেখতে পাই যে পূর্ববঙ্গ ছিল এবং পশ্চিমবঙ্গ, মানে এই পূর্ববঙ্গে ছিল মূলত আমাদের বর্তমান যে বাংলাদেশ ছিল, এই বাংলাদেশ, তার সাথে ছিল মূলত আসাম, এবং পশ্চিমবঙ্গে ছিল মূলত ভারতের কলকাতা, বিহার, উড়িষ্যা, এই রাজ্যগুলো মূলত পশ্চিমবঙ্গে ছিল, ঠিক আছে। তো এই যে এই দুইটা তো আগে একত্রিত ছিল, এবং একত্রিত থাকার কারণে মূলত যে উন্নয়ন, এই উন্নয়নটা ছিল মূলত পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। অর্থাৎ তুমি দেখবে যে সেই সময়ের যে সময় প্রমিনেন্ট নেতারা ছিল, তারা আইন পড়ার জন্য কোথায় যেতে হতো? তাদেরকে কলকাতায় যেতে হতো। কোনো একটা কিছু করার জন্য তাদেরকে কলকাতায় যেতে হতো, অর্থাৎ সব কিছু ছিল কলকাতা কেন্দ্রিক। তো ব্রিটিশদের একটা তারা চালাকও ছিল, তারা মূলত ভাগ করো শাসন করো নীতির মাধ্যমে আমাদেরকে মূলত শাসন করার চেষ্টা করতো, অর্থাৎ হিন্দু মুসলিম আলাদা ভাগ করে দিত। তো তাদের একটা স্ট্র্যাটেজি ছিল যে তারা এই অঞ্চলে তো সেই সময় আন্দোলনের বা স্বাধীন হওয়ার জন্য এক রকমের বীজ মূলত বোনা শুরু হয়। তো তাদের চেষ্টা ছিল যে এই দুইটা অঞ্চলকে আলাদা করে দেয়। কিন্তু আলাদা করলে আবার কি হতো, যে যেহেতু মুসলিমরা যে শিক্ষা দীক্ষা বা অন্যান্য সকল ক্ষেত্রে ওই যে কলকাতার হিন্দু তাদের থেকে পিছিয়ে ছিল, তো তারা কিন্তু এই বঙ্গভঙ্গকে মূলত সুবাদ জানায়, বা তারা হচ্ছে জানায় যে না ঠিক আছে, বঙ্গভঙ্গ আমাদের জন্য উপকার হবে। তো ব্রিটিশদের দিক থেকে একটা স্ট্র্যাটেজি ছিল, এবং এই স্ট্র্যাটেজির ফলে আমাদের যারা মুসলিম ছিলাম তাদের কিন্তু কিছু লাভ হলেও হয়েছিল, কারণ বঙ্গভঙ্গ হওয়ার ফলে এখন আর কলকাতা কেন্দ্রিক সবকিছু নেই, ঢাকা কেন্দ্রিক সবকিছু হয়ে গেছে। যেহেতু পূর্ববঙ্গ আসাম প্রদেশের মূলত রাজধানী হয়ে যায় ঢাকা, ঠিক আছে। তো ঢাকা কেন্দ্রিক অনেক জিনিস মূলত চালু হবে, শিক্ষা দীক্ষা, ভার্সিটি বা হাসপাতাল কিংবা যে পড়াশোনা, এই রিলেটেড জিনিসগুলো। এই জন্য কিন্তু সেই সময় যে সকল মুসলিম প্রমিনেন্ট নেতারা ছিল তারা কিন্তু বঙ্গভঙ্গকে মূলত সুবাদ জানায়। তো এই যে বঙ্গভঙ্গের সময়, সেই সময় লর্ড ছিল মূলত লর্ড কার্জন। তো 1905 সালে লর্ড কার্জন বাংলা
প্রেসিডেন্সি ভেঙে দিয়ে দুটি প্রদেশ গঠন করেন, যা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। বাংলা প্রেসিডেন্সি মূলত এই যে পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ যে কলকাতা, এই অঞ্চলগুলো নিয়ে দুইটা একসাথে ছিল বাংলা প্রেসিডেন্সি নামে, এবং এটার জনসংখ্যা ছিল সবচেয়ে বেশি। ঠিক আছে, তারপরে যাই বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট প্রদেশ হচ্ছে দুইটি, আমরা আগেই বলেছি এটা পূর্ববঙ্গ আসাম প্রদেশ যার রাজধানী ছিল মূলত ঢাকা, এবং বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ যার রাজধানী ছিল মূলত কলকাতা। 1905 সালের 5ই জুলাই বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়, তারিখটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 1905 সালের 5ই জুলাই মূলত বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়, সালটাও স্পেসিফিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যাই বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা কবিতা লেখেন। কবিতাটির মোট লাইন ছিল মূলত 25টি। ঠিক আছে, কবিতার মোট লাইন ছিল 25টি। দেখো, বঙ্গভঙ্গের কারণে কিন্তু যদিও ব্রিটিশদের একটা স্ট্র্যাটেজি ছিল, কিন্তু মুসলিমদের লাভ হওয়ার একটা সম্ভাবনা ছিল, কারণ কলকাতা কেন্দ্রিক এখন আর কিছু না থেকে ঢাকা কেন্দ্রিক হওয়া শুরু করেছিল। তো সেই সময়ের যারা হচ্ছে মূলত যে একটু বলতে পারো যে হিন্দু ধর্মের প্রতি অনুরাগী ছিল, তো তারা কিন্তু এটাকে বলতে চেষ্টা করলো যে এটা হচ্ছে বাংলা মায়ের অঙ্গহানি। ঠিক আছে, যে বাংলাকে আলাদা করে দিবে। তো এই প্রেক্ষাপটে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা লিখেছিলেন, অর্থাৎ দুই বাংলাকে একত্রিত করা হবে। তো এই জন্য কিন্তু তুমি যে দেখবে যে এখনকার অনেক সময় যারা আছে যারা জাতীয় সঙ্গীত নিয়ে বলে যে জাতীয় সঙ্গীত হচ্ছে প্রেক্ষাপটটা জেনে আসেন, জাতীয় সঙ্গীতের প্রতি অনেকে ভালোবাসা দেখায় না, তাদের মূল কারণ হচ্ছে এটা যে এটার কারণে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এই অঞ্চলের মানুষের মূলত লোকসান হতো। ঠিক আছে, যে বঙ্গভঙ্গ করা হয়েছে, মুসলিমরা লাভবান হতো। এক্ষেত্রে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বঙ্গভঙ্গের অনেকটা বিরোধী ছিলেন, এই জন্য কিন্তু তিনি আমার সোনার বাংলা রচনা করেছিলেন। এবং আমরা যে অনেকে বলে যে জাতীয় সঙ্গীতের কেন বিরোধিতা করা হয়, তার মূল কারণ হচ্ছে এটি। ঠিক আছে, যে এই যে জাতীয় সঙ্গীত এটা বঙ্গভঙ্গের বিরুদ্ধে ছিল। তো এই যে আমার সোনার বাংলা, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের, এর মোট লাইন হচ্ছে মূলত 25টি। পরবর্তীতে বাংলার অখণ্ডতা রক্ষার জন্য 1905 সালের 16ই অক্টোবর রাখি বন্ধন অনুষ্ঠানের মূলত প্রবর্তন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এটা একটু কম গুরুত্বপূর্ণ, তার আগের লাইনটা গুরুত্বপূর্ণ। তারপরে যাই আমরা স্বদেশী আন্দোলন। এই যে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে, বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে কিন্তু স্বদেশী আন্দোলন শুরু হয়। স্বদেশী আন্দোলন হয় মূলত বঙ্গভঙ্গের বিরুদ্ধে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু হয়। স্বদেশী আন্দোলনে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা চেষ্টার দায়ে ক্ষুদিরামের ফাঁসি হয় 1908 সালে। নামটা গুরুত্বপূর্ণ, ক্ষুদিরামকে কোন আন্দোলনের জন্য ফাঁসি দেওয়া হয়? মূলত স্বদেশী আন্দোলনের জন্য। তারপরে যাই আমরা লর্ড হার্ডিঞ্জ সম্পর্কে। এই লর্ড হার্ডিঞ্জের মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। ঠিক আছে, তো এই যে 1911 সালের 12ই ডিসেম্বর, 1911 সালে 12ই ডিসেম্বর দিল্লির দরবারে রাজা পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে দিল্লিতে বঙ্গভঙ্গ বাতিল ঘোষণা করেন। কারণ কি, এই যে কলকাতায় যারা শিক্ষিত শ্রেণী ছিল তারা কিন্তু বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে বা বঙ্গভঙ্গের বিরুদ্ধে জনমত তৈরি করে। তো এই জন্য কিন্তু ব্রিটিশরা এই বঙ্গভঙ্গকে বাতিল করেন। তারিখটা গুরুত্বপূর্ণ, 1911 সালের 12ই ডিসেম্বর দিল্লির দরবারে রাজা পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে মূলত বঙ্গভঙ্গ বাতিল করা হয়। তো এই যে লর্ড হার্ডিঞ্জ, তারও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাংলাদেশের বৃহত্তম রেল সেতু হার্ডিঞ্জ সেতু কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে যাই আমরা সর্বভারতীয় জাতীয় কংগ্রেস, অর্থাৎ এই যে ব্রিটিশ আমলে যে সকল রাজনৈতিক দল গড়ে উঠেছিল এই দলগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে। তো এই যে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস, যেটা আমরা ভারতের এখন বিরোধী দল হিসেবে দেখতে পাই, এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জিনিসগুলো থেকে প্রশ্ন থাকে, এগুলোর যে প্রতিষ্ঠাকাল বা প্রতিষ্ঠা সময়ে যে সর্বপ্রথম সভাপতি কে ছিল, এগুলো থেকে প্রশ্ন থাকে। ভারতীয় বড়লাট লর্ড ডাফরিনের ইংরেজ আমলা অ্যালান অক্টাভিয়ান হিউম 1885 সালে এটি প্রতিষ্ঠা করেন। তাহলে এটা প্রতিষ্ঠা করেছিলেন কে? ইংরেজ আমলা অ্যালান অক্টাভিয়ান হিউম 1885 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন? কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? গুরুত্বপূর্ণ। তারপরে যাই, এই যে কংগ্রেসের প্রথম সভাপতি ছিল বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিল মূলত কংগ্রেসের প্রথম সভাপতি। ঠিক আছে, তারপরে যাই আমরা মুসলিম লীগ। যেহেতু ভারতে একটা রাজনৈতিক দল গড়ে উঠেছে যেখানে এই যে রাজনৈতিক দলটা তারা মূলত একটু হিন্দু অনুরাগী, তো এই অঞ্চলের যারা মুসলিম নেতা ছিলেন নবাব স্যার সলিমুল্লাহ, তারা হচ্ছে মুসলিমদের জন্য একটা রাজনৈতিক দল গঠন করার মূলত তাগিদ অনুভব করেন, এবং তার প্রেক্ষাপটে কিন্তু আমরা মুসলিম লীগ দেখতে পাই। এবং এই স্যার সলিমুল্লাহর উদ্যোগে 1906 সালের ডিসেম্বর মাসে ঢাকার শাহবাগে নবাব ভিকারুল মুলকের সভাপতিত্বে কিন্তু একটি ঘরোয়া আলোচনা অনুষ্ঠিত হয়, এবং এখানেই মূলত প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ। ঠিক আছে, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? সালটা, তারিখটা গুরুত্বপূর্ণ। কার উদ্যোগে গঠিত হয়? স্যার সলিমুল্লাহর উদ্যোগে গুরুত্বপূর্ণ। কার মূলত যে সভাপতিত্বে গঠিত হয়? নবাব ভিকারুল মুলকের সভাপতিত্বে মূলত এই মুসলিম লীগ গঠিত হয়, গুরুত্বপূর্ণ। তারপরে যাই আমরা রাওলাট আইন নিয়ে। ঠিক আছে, 1918 সালে সংবাদপত্রের কণ্ঠরোধ করার জন্য, যে কোনো মানুষকে বিনা বিচারে কারাদণ্ড দেওয়ার জন্য
জন্য ব্রিটিশরা কিন্তু একটা আইন পাশ করে, সেই আইনের নাম হচ্ছে মূলত রাওলাট আইন। প্রশ্ন আসতে পারে রাওলাট আইন কত সালে পাশ হয়? 1918 সালে। এই রাওলাট আইন পাশ করার ফলে মহাত্মা গান্ধী কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যকে শয়তানের আখড়া বলে আখ্যায়িত করেছিলেন। পরবর্তীতে আমরা এই রাওলাট আইনের বিরুদ্ধে মূলত যে পাঞ্জাবের যে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ এই অঞ্চলটাতে আমরা মূলত যে বলতে পারি যে জনসমাবেশ, সেই জনসমাবেশ অনুষ্ঠিত হয় এই যে আইন, এই আইনের বিরুদ্ধে। এবং এই যে জনসমাবেশ, এই জনসমাবেশে কিন্তু জেনারেল ডায়ার তিনি হচ্ছে গুলি চালান এবং গুলি চালানোর ফলে কিন্তু 379 জন কিন্তু নিহত হয়। এবং এর প্রতিবাদে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি বর্জন করেন। তোমার অনেক সময় প্রশ্ন আসে, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি বর্জন করেন কোন হত্যাকাণ্ডের প্রতিবাদে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে, কিংবা হচ্ছে রাওলাট আইনের ফলে যে সমাবেশ হয়েছিল এই সমাবেশে গুলি চালানোর প্রতিবাদে। ঠিক আছে, তারপরে যাই, এই যে ব্রিটিশ আমলে কিন্তু কিছু আইন পাশ হয়েছিল। ঠিক আছে, ব্রিটিশরা এই অঞ্চলে শাসন করার জন্য কিছু স্পেসিফিক আইন প্রণয়ন করেছিল। এই আইনগুলো থেকে প্রশ্ন থাকে যে কত সালে এই আইনগুলো প্রণয়ন করা হয়েছে বা এই আইনগুলো কোন লর্ডের সময় মূলত প্রণয়ন করা হয়েছে। 1909 সালে একটা আইন প্রণয়ন করেছে তারা, এবং এই যে আইন, এই আইনটাকে বলা হচ্ছে মরলি মিন্টো সংস্কার আইন। ঠিক আছে, মরলি মিন্টো সংস্কার আইন। এবং 1919 সালে তারা আরেকটা আইন প্রণয়ন করেছে যার নাম হচ্ছে মূলত মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। 1909 সালেরটা হচ্ছে মরলি মিন্টো সংস্কার আইন এবং 1919 সালেরটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। এই জিনিসগুলো দেখার কারণে কিন্তু তোমার পরিণতিও পড়া হয়ে যাচ্ছে, ইতিহাসও পড়া হয়ে যাচ্ছে। তারপরে যাই যে বেঙ্গল প্যাক্ট। প্যাক্ট মানে হচ্ছে মূলত চুক্তি। প্যাক্ট মানে কি? প্যাক্ট মানে হচ্ছে চুক্তি, মানে হচ্ছে বাংলার চুক্তি। বাংলার চুক্তি বিষয়টা কি? যে এই যে সেই সময়ের যারা হিন্দুদের ভিতরে নেতা ছিল বা মুসলিম নেতা ছিল, তারা কিন্তু বুঝতে পারছিল যে ব্রিটিশরা আমাদেরকে মূলত ভাগ করে শাসন করা নীতির মাধ্যমে আমাদেরকে শাসন করছে, অর্থাৎ হিন্দু মুসলিমকে আলাদা করে দিচ্ছে এবং মাঝখানে হচ্ছে সুবিধাভোগী হচ্ছে মূলত ব্রিটিশরা। তো সেই সময়ে এই হিন্দু মুসলিম নেতারা একত্রিত হয় এবং তারা একটা চুক্তি করে যে আমরা আমাদের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে আমরা সবসময় একত্রিত থাকব। তো এই যে চুক্তি, এই চুক্তিটা হচ্ছে মূলত বেঙ্গল প্যাক্ট বা বাংলার চুক্তি। এই চুক্তি সম্পাদিত হয় 1923 সালে। প্রশ্ন আসে যে বেঙ্গল প্যাক্ট কত সালে সম্পাদিত হয়? 1923 সালে। এবং এই বেঙ্গল প্যাক্ট চুক্তির উদ্যোগটা নিয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। খুবই গুরুত্বপূর্ণ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কিন্তু এই যে বেঙ্গল প্যাক্ট, এই চুক্তির মূলত যে উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তীতে ভারতীয় শাসন আমলে আমরা আরও একটা আইন দেখতে পাই, সেটা হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন। প্রশ্ন আসে যে ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়? 1935 সালে। তারপরে এই সময় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মুসলিম অনেক প্রমিনেন্ট নেতা জন্মিয়ে গেছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, তাদের নিয়ে এখন আমরা জানবো। তো এই যে 1929 সালে নিখিল বঙ্গ প্রজা সমিতি নামে একটি দল গঠিত হয়। নিখিল বঙ্গ প্রজা সমিতি, এই নিখিল বঙ্গ প্রজা সমিতি দলের মূলত নেতা ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। 1929 সালে তিনি এই নিখিল বঙ্গ প্রজা সমিতি নামে দল গঠন করেন। এই নিখিল বঙ্গ প্রজা সমিতি পরবর্তীতে আমরা দেখতে পাই যে কৃষক প্রজা পার্টি নামে মূলত যে নাম, এই নাম পরিবর্তন করে, কারণ সে সময় কৃষকরা ছিল ঋণে জর্জরিত এবং কৃষকদের ব্রিটিশদের হাত থেকে বা জমিদারদের হাত থেকে রক্ষা করার জন্য শেরে বাংলা একে ফজলুল হক তার যে নিখিল বঙ্গ প্রজা সমিতি, এই দলের নাম পরিবর্তন করে রাখেন মূলত যে কৃষক প্রজা পার্টি, এই কৃষক প্রজা পার্টি। পরবর্তীতে দেখতে পাই 1937 সালের নির্বাচনে পটুয়াখালীর আসন থেকে খাজা নাজিমুদ্দিনের বিরুদ্ধে শেরে বাংলা একে ফজলুল হক বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। ঠিক আছে, পটুয়াখালীর আসন থেকে শেরে বাংলা একে ফজলুল হক বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। এবং এই খাজা নাজিমুদ্দিনকে কিন্তু আমরা আবার একটু পরে ভাষা আন্দোলন পড়বো, সেই ভাষা আন্দোলনের সময় কিন্তু খাজা নাজিমুদ্দিনকে পাবো। এই ভাষা আন্দোলনের সময় এই খাজা নাজিমুদ্দিন ছিল মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেই জায়গায় আমরা আসবো। ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখতে পাই লাহোর প্রস্তাব দেওয়া হয় 1940 সালের 23শে মার্চ এবং এই প্রস্তাব দিয়েছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। লাহোর প্রস্তাব বিষয়টা কি যদি একটু ব্যাখ্যা করি। লাহোর প্রস্তাবে বলা হয় যে এই যে সেই সময় যে ভারতবর্ষ ছিল, এই ভারতবর্ষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে একাধিক রাষ্ট্রে জন্ম হতে হবে। একাধিক, এখানে খেয়াল করো, সে সময়ে বলা হয়েছিল যে স্টেটস, খেয়াল করে এখানে স্টেটস, তোমরা তো যারা ইংরেজি পড়েছো তারা জানো যে স্টেটস এখানে প্লুরাল, মানে হচ্ছে অনেকগুলো রাষ্ট্রের কথা বলা হচ্ছে, স্পেসিফিক্যালি 2টা রাষ্ট্রের কথা বলা হচ্ছিল। তো শেরে বাংলা একে ফজলুল হক তিনি লাহোরে গিয়ে বলেছিলেন যে মূলত যে এই যে ভারতবর্ষ ছিল, ভারতবর্ষের যে উত্তর পূর্বাঞ্চল এবং হচ্ছে যে পূর্বাঞ্চল ছিল, এটা নিয়ে একাধিক রাষ্ট্রের কথা বলেছেন, অর্থাৎ তিনি পাকিস্তান এবং বাংলাদেশের কথা বলেছেন। ঠিক আছে, বাংলাদেশ পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হবে না, এটা তিনি 1940 সাল থেকে বলে আসছেন। তো জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ তিনি যখন পাকিস্তানিকে বা
ব্রিটিশদেরকে মূলত তার যে রিপোর্ট দিয়েছিলেন সেই রিপোর্টে কিন্তু তিনি স্টেটস কেটে স্টেট দিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। স্টেট, স্টেট মানে কি, মানে তো একটা রাষ্ট্র, তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই যে শেরেবাংলা একে ফজলুল হক তিনি লাহোর প্রস্তাব দেন 1940 সালের 23শে মার্চ, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে ভারতবর্ষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্রের দাবি জানানো হয়। পরবর্তীতে যাই আমরা 1943-এর মনন্তর নিয়ে, ঠিক আছে। এই সময় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল 1939 থেকে 1945 সাল পর্যন্ত, এবং যখন একটা বিশ্বযুদ্ধ সংঘটিত হয় স্বাভাবিকভাবে সেই অঞ্চলে মূলত একটা মনন্তর হবে বা মহামারী হবে, ঠিক আছে। তো এই যে ভারতবর্ষে আমরা দুর্ভিক্ষ দেখতে পাই, ব্রিটিশ শাসন আমলের দ্বিতীয় দুর্ভিক্ষ 1943 সালে, এবং এটি মূলত 50-এর মনন্তর নামে পরিচিত, ঠিক আছে। এবং এই দুর্ভিক্ষ নিয়ে ব্রিটিশ সেই সময় প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের একটা খুব সুন্দর ব্যাখ্যা আছে। তিনি আমাদেরকে কতটা হেয় প্রতিপন্ন করেছিলেন এই জিনিসটাতে তিনি বলেছিলেন যে দুর্ভিক্ষ হওয়ার তো হয়েছে, এই অঞ্চলের মানুষের জনসংখ্যা বেশি হওয়ার কারণে দুর্ভিক্ষ হয়েছে, কিন্তু এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ঋণের বোঝা, এই ঋণের বোঝা কিন্তু এই অঞ্চলের মানুষ করেছিল, ঠিক আছে। এই অঞ্চলের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঋণের বোঝা। ইংল্যান্ডের যারা ছিল তারা যুদ্ধ করেছে, বাট এখান থেকে কিন্তু সিপাহীদেরকে ভাড়া করে নিয়ে যাওয়া হতো যুদ্ধ করার জন্য। এই অঞ্চলের মানুষের যে টাকা, এই টাকায় কিন্তু ইংল্যান্ড বা ব্রিটিশ সাম্রাজ্য ছিল, এই ব্রিটিশ সাম্রাজ্য চলতো, এবং তারা যুদ্ধের যে টাকা পয়সার যে বলতে পারো যে টাকা পয়সাগুলো তারা নির্বাহ করতো মূলত এই অঞ্চল থেকে। তো এরপর এখান থেকে তারা আমরা টাকা দিচ্ছি, তারপরও তারা কি বলছে যে এই অঞ্চলের মানুষের জনসংখ্যা বেশি, এই জন্য এই অঞ্চলে দুর্ভিক্ষ হয়েছে, ঠিক আছে। এইরকম আমাদের হেয় প্রতিপন্ন করতো। তো এই যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের ওপর জয়নুল আবেদিন অঙ্কন করেন ম্যাডোনা 43, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এটা। ম্যাডোনা 43 মূলত এই দুর্ভিক্ষের ওপর রচনা করেন। এছাড়াও তার মনপুরা 70, সংগ্রাম, চিত্রমালা ইত্যাদি তার হচ্ছে মূলত বিখ্যাত চিত্রকর্ম, এগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে। এই জিনিসগুলো মূলত কার চিত্রকর্ম? জয়নুল আবেদিনের চিত্রকর্ম। এছাড়া তিনি নবান্ন, তিনি গ্রাম বাংলার উৎসব নিয়ে তার চিত্রকর্ম, নবান্ন হচ্ছে গ্রাম বাংলার উৎসব নিয়ে তার চিত্রকর্ম। তার পরিকল্পনায় কিন্তু সরকার সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করে। তাহলে লোকশিল্প জাদুঘর কোথায়? লোকশিল্প জাদুঘর হচ্ছে মূলত সোনারগাঁওয়ে। তারপর আমরা দেখতে পাই তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন ইলা মিত্র। প্রশ্ন আসতে পারে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? ইলা মিত্র। এবং এই আন্দোলনটা ছিল মূলত দিনাজপুর ও রংপুর কেন্দ্রিক, এবং এই আন্দোলনটা কি নিয়েছিল? যে মোট উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ পাবে চাষি এবং 1 ভাগ পাবে মূলত জমির মালিক। এই দাবি থেকে মূলত এই আন্দোলনের সূত্রপাত, ঠিক আছে। এখন আমরা একটা মূলত যে চার্ট, এই চার্টের মাধ্যমে ব্রিটিশ আমলে নেওয়া গুরুত্বপূর্ণ যে পদক্ষেপগুলো ছিল সেই পদক্ষেপগুলো একটু দেখার চেষ্টা করি। তার আমরা দেখতে পাই সতীদাহ প্রথা, এটা বিলোপ হয় লর্ড উইলিয়াম বেন্টিংকের সময়ে। তারপরে দ্বৈত শাসন ব্যবস্থা, এই জিনিসটা মূলত চালু হয় লর্ড ক্লাইভের সময়ে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় লর্ড কর্নওয়ালিসের সময়। বিধবা বিবাহ প্রথা বন্ধ হয় মূলত লর্ড ডালহৌসির সময়। সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় লর্ড ক্যানিংয়ের সময়ে। প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় লর্ড মেয়র সময়, এটা মূলত 1872 সালে। পরবর্তীতে বঙ্গভঙ্গ আমরা দেখতে পাই লর্ড কার্জনের সময় 1905 সালে। মরলি মিন্টো সংস্কার আইনের প্রণয়ন ছিলেন মূলত লর্ড মিন্টো। বঙ্গভঙ্গ রদ হয় লর্ড হার্ডিঞ্জের সময়। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের মূলত প্রণয়নকারী ছিলেন লর্ড চেমসফোর্ড। এবং ভারত বিভাগ অর্থাৎ 1947 সালের সময় মূলত শাসক ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, বা গভর্নর জেনারেল বলতে পারি, বা রাজপ্রতিনিধি ছিলেন মূলত লর্ড মাউন্টব্যাটেন। এখানের এই চারটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই জিনিসটা পুরোটা দেখবে, এটা পুরোটা হচ্ছে গিয়ে একবার রিভিশন দিবে। এখান থেকে যে কোনো একটা প্রশ্ন চলে আসতে পারে যে ব্রিটিশ শাসন আমলের যে লর্ড ছিল বা রাজপ্রতিনিধি ছিল তারা কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নিয়েছেন। এই চারটা পুরোটা গুরুত্বপূর্ণ, একবার রিভিশন দিলে আশা করি হয়ে যাবে। পরবর্তীতে আমরা যাই, আমরা চলে এসেছি এখন পাকিস্তান আমলে, অর্থাৎ আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, ভারত এবং পাকিস্তান নামে দুইটি রাষ্ট্র সৃষ্টি হয়ে গেছে। এখন আমরা পাকিস্তান আমলে এন্টার করেছি, পাকিস্তান আমলের গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখব। 1933 সালে চৌধুরী রহমত আলী তার নাও অর নেভার পত্রিকায় পাকিস্তান শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মূলত লিয়াকত আলী খান। এবং পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। এবং পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জেনারেল ইস্কান্দার মির্জা। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। তারপরে যাই আমরা ভাষা আন্দোলন, আমরা দেখতে পাই যে পাকিস্তানের 56% মানুষের মুখের ভাষা ছিল বাংলা, কিন্তু তারা মাত্র
3.27% মানুষের মুখের ভাষা উর্দুকে আমাদেরকে উপর চাপিয়ে দেয়, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই অঞ্চলে ভাষা আন্দোলন দেখতে পেয়েছিলাম। তো পাকিস্তানের শতকরা 56% মানুষের মুখের ভাষা ছিল বাংলা, আর 3.27% মানুষের মুখের ভাষা ছিল উর্দু। তো এই যে ভাষা আন্দোলন তারা তো প্রথম থেকেই বলে আসছিল যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তো এই অঞ্চলে যারা বুদ্ধিজীবী ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতো বা টিচার যারা ছিল, তারা শুরু থেকে এটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এবং সেই সময়ে আমরা 1947 সালের 1 সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গঠিত হয়, যার নাম হচ্ছে তমদ্দুন মজলিস। এই তমদ্দুন মজলিসের উদ্যোগে কিন্তু বিভিন্ন পত্রিকা প্রকাশ করা হতো, এবং সেখানে প্রথম যে পত্রিকাটা ছিল ভাষা আন্দোলন নিয়ে, সেটা ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এই পুস্তিকাটি প্রকাশ করা হয়। এবং এই যে পুস্তিকা বা এই বইটিতে মূলত বলা হয় যে পাকিস্তানের রাষ্ট্রভাষা কেন বাংলা হওয়া উচিত, এই জিনিসটার উপর মূলত যুক্তি তর্ক এই জিনিসগুলো উপস্থাপন করা হয় এই যে পুস্তিকাটি আছে বা বইটি আছে, এই বইটির ভিতরে। কত সালে মূলত তমদ্দুন মজলিস গঠিত হয়, কার উদ্যোগে গঠিত হয়? আবুল কাশেমের নেতৃত্বে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তারপর এই যে তমদ্দুন মজলিস, তাদের উদ্যোগে বের করা ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। তারপরে যাই, এই যে পুস্তিকাটা রচনা করা হয়েছিল, এটা রচনা করেছিলেন অধ্যাপক আবুল কাশেম, ডক্টর কাজী মোতাহের হোসেন এবং আবুল মনসুর আহমেদ। পরবর্তীতে আমরা এই যে রাষ্ট্রভাষা যে আন্দোলন হবে, এই আন্দোলন নিয়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখতে পাই, সেই সময় কিন্তু ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, তারা যে গ্রাউন্ড বা এই গ্রাউন্ডটাই তৈরি করেছিল এই সকল প্রতিষ্ঠানগুলো। তো 1948 সালের 2 মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এছাড়া পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবি জানান কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি পাকিস্তানের গণপরিষদের সদস্য ছিলেন। তিনি দাবি জানিয়েছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করতে হবে। এবং 1948 থেকে 52 সালের আগ পর্যন্ত 11ই মার্চ ভাষা দিবস হিসেবে পালিত হতো। 11ই মার্চ ভাষা দিবস হিসেবে পালিত হতো, গুরুত্বপূর্ণ এটা। পরবর্তীতে যাই, 1948 সালের 21শে মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে এবং 24শে মার্চ ঢাবির সমাবর্তনে উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে বলে দাবি জানায়। এর মূলত দাবিটা জানিয়েছিল যে মোহাম্মদ আলী জিন্নাহ, এবং ছাত্ররা কিন্তু না বলে এটার প্রতিবাদ জানায়। পরবর্তীতে ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ আমরা একটু দেখি চলো। ভাষা আন্দোলনের দিনটি ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ছিল দিনটি। বাংলায় ছিল 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ। গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমউদ্দিন, গুরুত্বপূর্ণ, এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল মূলত নুরুল আমিন, এবং পাকিস্তানের গভর্নর জেনারেল ছিল মালিক গোলাম মোহাম্মদ। মালিক গোলাম মোহাম্মদ ছিল পাকিস্তানের গভর্নর জেনারেল। এবং এই যে 1952 সালের 31শে জানুয়ারি একটি আমরা প্রতিষ্ঠান গঠিত হতে দেখতে পাই, যার নাম ছিল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, এবং এর আহ্বায়ক ছিলেন মূলত কাজী গোলাম মাহবুব। এই যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি 1952 সালের 31শে জানুয়ারি গঠিত হয়, তারা বলতে শুরু করে যে আবার তারা এই যে রাষ্ট্রভাষার জন্য তারা একটা দিন ফিক্স করে যে সেই দিনটাতে আমরা হরতাল পালন করব, এবং তাদের কর্তৃক এই যে হরতাল কর্তৃক পালিত দিনটি হয় 21শে ফেব্রুয়ারি। ঠিক আছে, এবং এই যে 21শে ফেব্রুয়ারির তার আগের দিন কি করে জানো? এই যে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন, তিনি মূলত 144 ধারা জারি করে দেয় সন্ধ্যাবেলা, যে কোনো আন্দোলন বা হরতাল করা যাবে না, এগুলো করা যাবে না। দেখি আমরা এই ঘটনাগুলো। নুরুল আমিন সরকার 20শে ফেব্রুয়ারিতে পূর্ব বাংলায় 144 ধারা জারি করে দেন। ছাত্ররা 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে সমবেত হয় এবং 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয়। এবং এই যে 144 ধারা তারা ভঙ্গ করে, এবং সে সময় পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে। এবং এই রফিক ছিলেন প্রথম ভাষা শহীদ, প্রথম ভাষা শহীদ ছিলেন কিন্তু রফিক। এবং আবুল বরকতের নাম আমরা দেখতে পাই, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। তার ডাক নাম ছিল আবাই। তো শহীদ শফিক তিনি গুলি খান এবং নিহত হন তার ঠিক একদিন পরে, অর্থাৎ 22শে ফেব্রুয়ারি। এবং শহীদ শফিউরের পিতা প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন 24শে ফেব্রুয়ারি 1952 সালে। পরবর্তীতে আমরা এই যে শহীদ মিনারটা উদ্বোধন করা হয়েছিল শহীদ শফিউরের বাবার দ্বারা, তো এটা পাকিস্তান মূলত ভেঙে দেয়, এবং বর্তমান যে শহীদ মিনার আমরা দেখতে পাই সেটার স্থপতি হচ্ছেন শিল্পী হামিদুর রহমান। গুরুত্বপূর্ণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের শিল্পী হচ্ছেন মূলত শিল্পী হামিদুর রহমান।
ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য হচ্ছে মোদের গর্ব, এর স্থপতি হচ্ছে অখিল পাল এবং এটি বাংলা একাডেমি চত্বরে অবস্থিত। এটাও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জিনিসগুলো বাদ দেওয়া যাবে না। তোমরা জানো যে ভাষা আন্দোলন থেকে বাদ দেওয়ার কিছু নাই, ভাষা আন্দোলন থেকে বিভিন্ন জিনিস কিন্তু খুব ডিটেলসে পড়তে হবে। তো ভাষা শহীদদের স্মরণে বহির্বিশ্বে প্রথম শহীদ মিনার নির্মিত হয় মূলত 1997 সালে যুক্তরাজ্যের ওল্ডহ্যামে। কোন দেশে নির্মিত হয় এটা জানলেই হবে, সালটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। যুক্তরাজ্যে নির্মিত হয় প্রথম ভাষা শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনার, এই জিনিসটা জানলেই হয়ে যাবে, গুরুত্বপূর্ণ। তারপরে যাই ভাষা আন্দোলনে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এর রচয়িতা হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী এবং গানটির প্রথম সুরকার হচ্ছেন মূলত আব্দুল লতিফ, ঠিক আছে? আব্দুল লতিফ হচ্ছেন প্রথম সুরকার এবং বর্তমান সুরকার হচ্ছেন আলতাফ মাহমুদ, গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কবরের রচয়িতা হচ্ছেন মনির চৌধুরী, মনির চৌধুরী কবর নাটকের রচয়িতা। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আরেক ফাল্গুনের রচয়িতা জহির রায়হান, গুরুত্বপূর্ণ। আরেক ফাল্গুনের রচয়িতাকে মূলত জহির রায়হান। ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র জীবন থেকে নেওয়া এর চলচ্চিত্রকার হচ্ছেন জহির রায়হান, জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের চলচ্চিত্রকার হচ্ছেন জহির রায়হান। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটি একটি কবিতা, এর রচয়িতা হচ্ছেন চট্টগ্রামের কবি মাহবুবুল আলম চৌধুরী। চট্টগ্রামের কবি মাহবুবুল আলম চৌধুরী হচ্ছেন মূলত এই যে রচয়িতা, এর রচয়িতা। 21শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে 1999 সালের 17 নভেম্বর 30তম অধিবেশনে, গুরুত্বপূর্ণ। 1999 সালের 17 নভেম্বর 30তম অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় 21শে ফেব্রুয়ারিকে। পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি পায় 1954 সালে। 1954 সালে স্বীকৃতি পায়, এটা মূলত স্বীকৃতি পায় গণপরিষদে, ঠিক আছে? গণপরিষদের স্বীকৃতি পায়। 1946 সালে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনের মাধ্যমে একটা গণপরিষদ গঠন করা হয়। কিসের জন্য? মূলত সংবিধান প্রণয়ন করার জন্য এই গণপরিষদ গঠিত হয় এবং এই গণপরিষদ কর্তৃক 1954 সালে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি পায় এবং পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা সংবিধানের স্বীকৃতি পায় 1956 সালে। কারণ প্রথম সংবিধান কিন্তু রচনা করা হয়েছিল 1956 সালে। 1956 সালে সংবিধানের স্বীকৃতি পায় এবং গণপরিষদ কর্তৃক স্বীকৃতি পায় 1954 সালে। এবং বাংলাদেশের যে সংবিধান, সংবিধানের 3 নং অনুচ্ছেদে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 3 নং অনুচ্ছেদে মূলত রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন ভাষা আন্দোলন ভিত্তিক কিছু সাহিত্যকর্ম আমরা দেখি। নাটক কবর নাটক হচ্ছে রচয়িতা হচ্ছে মনির চৌধুরী। জীবন থেকে নেওয়া লেট দেয়ার বি লাইট এর চলচ্চিত্রের মূলত চলচ্চিত্রকার হচ্ছে জহির রায়হান। উপন্যাস আরেক ফাল্গুনের মূলত রচয়িতা হচ্ছেন জহির রায়হান এবং কবিতা স্মৃতিস্তম্ভের রচয়িতা হচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, অনেক এই জিনিসগুলো পাওয়া যায়। আমি শর্ট করে 3-4টা নিয়ে আসছি যাতে তোমাদের জন্য সহজ হয়। এই জিনিসগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় রাখবে। পরবর্তীতে আমরা ভাষা আন্দোলন থেকে এখন চলে যাচ্ছি 1954 সালের নির্বাচনে, ঠিক আছে? তো 1954 সালের নির্বাচনে একটা প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়, অর্থাৎ এই পূর্ব বাংলায় মূলত নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে আমরা মূলত দেখতে পাই যে সে সময় যে আওয়ামী লীগ সরকার ছিল বা আরও কয়েকটা রাজনৈতিক দল নিয়ে মুসলিম লীগকে, যেটা 1906 সালে গঠিত হয়েছিল, এই মুসলিম লীগকে পরাজিত করার জন্য আমরা একটা ট্যাকটিক্স দেখতে পাই। এখানে মূলত 4টা রাজনৈতিক দল একসাথে মূলত সংগঠিত হয়ে জোট হয়ে যায় এবং তারা হচ্ছে মুসলিম লীগের বিরুদ্ধে মূলত যে নির্বাচন, এই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে। 1953 সালের 4 ডিসেম্বর 4টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট নামে একটি নির্বাচনী জোট গঠিত হয়। দল 4টি হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আওয়ামী লীগ, শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক শ্রমিক পার্টি। দেখছো এখানে কৃষক শ্রমিক পার্টি হয়ে গেছে, এই নামটা মনে রাখবে, ঠিক আছে? পরবর্তীতে হাজী মোহাম্মদ দানেশের বামপন্থী গণতান্ত্রিক দল এবং মাওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন মূলত যে নেজামি ইসলামী ছিল, এই নেজামি ইসলামী, এই 4টা রাজনৈতিক দল মুসলিম লীগের বিরুদ্ধে মূলত নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করে এবং তারা 21 দফা প্রণয়ন করে। কারণ কি? কারণ হচ্ছে এই যে ভাষা আন্দোলন হয়েছিল 21শে ফেব্রুয়ারি, এই জিনিসটাকে মাথায় রেখে তারা মূলত 21 দফা প্রণয়ন করে। আমরা এই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছিলাম যে এনসিপি তারা কিন্তু 36 দফা মূলত ঘোষণা করেছিল জুলাই গণঅভ্যুত্থানকে মূলত টার্গেট করে। তো তারাও কিন্তু 21 দফা প্রণয়ন করে, যদিও তারা সফল হয়েছিল কিন্তু এনসিপি কিন্তু সফল হয়নি। তারপরে যাই আমরা, প্রথম দফা ছিল মূলত বাংলাকে রাষ্ট্রভাষা করা। খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় আসে যে যুক্তফ্রন্ট কর্তৃক দেওয়া 21 দফার মধ্যে প্রথম দফা কোনটি ছিল? বাংলাকে রাষ্ট্রভাষা করা। পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয় 1956 সালে। এরপরে আমরা দেখতে পাই যে কাকমারি সম্মেলন, এই কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় 1957 সালে টাঙ্গাইল জেলার সন্তোষে। গুরুত্বপূর্ণ, টাঙ্গাইল জেলার সন্তোষে কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনটার আয়োজন করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তিনি এই সম্মেলনে পাকিস্তানিদের ব্যঙ্গ করে মূলত আসসালামু আলাইকুম জানিয়েছিলেন, ঠিক আছে? কোন সম্মেলনে পাকিস্তানিদের ব্যঙ্গ করে আসসালামু আলাইকুম জানিয়েছিলেন? কাকমারি সম্মেলনে। তারপর আমরা যাই সামরিক আইন 1958-তে। পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি হয় 1958 সালের 7ই অক্টোবর।
এবং এই সামরিক আইন জারি করেন জেনারেল ইস্কান্দার মির্জা। জেনারেল ইস্কান্দার মির্জা। ইস্কান্দার মির্জা প্রধান সামরিক শাসনকর্তা বা প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করেন জেনারেল আইয়ুব খানকে। পরবর্তীতে আইয়ুব খান তার পিঠে ছুরি মেরে দেন, ঠিক আছে। মাত্র 20 দিন পরে 1958 সালের 27 অক্টোবর আইয়ুব খান নিজেকে স্বঘোষিত প্রেসিডেন্ট ঘোষণা করেন, ঠিক আছে। তাকে চাপিয়ে দিচ্ছেন। তাকে ইস্কান্দার মির্জা মূলত আইয়ুব খানকে সেনাপতি বানিয়েছিলেন, এখন আইয়ুব খান আবার তাকে চাপিয়ে দিয়ে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে দিয়েছেন। 1959 সালে আইয়ুব খান জারি করেন মৌলিক গণতন্ত্রের আদেশ। যখন সামরিক শাসক ক্ষমতা নেয় তখন তার মাথায় সবচেয়ে বেশি ভূত যেটা যাবে, মানে ভূত আসে তার মাথায়, সে কখন হচ্ছে নির্বাচন দিবে, ঠিক আছে। তো এই যে আইয়ুব খান একটা ট্যাকটিক্স নিয়ে আসেন যে মৌলিক গণতন্ত্রের আদেশ। এই মৌলিক গণতন্ত্রের আদেশের মাধ্যমে পূর্ব পাকিস্তান থেকে 40,000 প্রতিনিধি নিযুক্ত করা হয় এবং পশ্চিম পাকিস্তান থেকে 40,000, মোট 80,000। এই 80,000 মানুষ মূলত প্রেসিডেন্ট নির্বাচন করবে এমন একটা সিস্টেম দাঁড় করানো হয়। অর্থাৎ এই 80,000 মানুষ তিনিই হলে গিয়ে নির্বাচন করতেন ট্যাকটিক্স দিয়ে, এবং তিনি আবার ক্ষমতায় থাকবেন, এরকম একটা ধারণা ছিল, ঠিক আছে। তারপরে যাই আমরা, পাকিস্তান ও ভারতের সাথে কাশ্মীর প্রশ্নে যুদ্ধ হয় 1965 সালে। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় উজবেকিস্তানের যে রাজধানী ছিল, এই রাজধানীতে মূলত এই যে যুদ্ধ, এই যুদ্ধের মূলত চুক্তি স্বাক্ষরিত হয়। এই যুদ্ধটা মূলত 17 দিনের ছিল, ঠিক আছে। 1965 সালে যুদ্ধ হয়। পরবর্তীতে আমরা এখন যাই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। 1958 সালে কিন্তু আইয়ুব খান ক্ষমতা দখল করেছিলেন। পরবর্তীতে আমরা এখন আছি 1969 সালের গণ অভ্যুত্থানে আইয়ুব খানের পতন হলে পাকিস্তানের ক্ষমতায় আসেন আগা মোহাম্মদ ইয়াহিয়া খান। এই যে আইয়ুব খান 11 বছর ক্ষমতায় থাকার পরে সেই সময় যে মানে শেখ মুজিবুর রহমান ছিল, তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা কিংবা স্টুডেন্ট প্রোটেস্ট, ঠিক আছে, ছাত্র আন্দোলনের কারণে কিন্তু এই যে আইয়ুব খানকে ক্ষমতা থেকে সরে যেতে হয়। 1969 সালে গণ অভ্যুত্থান হয় এবং তারপরে ক্ষমতায় আসেন আগা মোহাম্মদ ইয়াহিয়া খান, এবং তিনি এসে মূলত নির্বাচনের কথা বলেন এবং পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন হয় 1970 সালের 7ই ডিসেম্বর। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু 1970 সালে মূলত তাদের দেশে জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন হয় 1970 সালের 17ই ডিসেম্বর। এখান থেকে আওয়ামী লীগ কয়েকটা আসন পেয়েছিল, এই জিনিসটা একটু দেখে নিয়ে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। 1971 সালের 2 মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ছাত্রনেতা আসম আব্দুর রব, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং 1971 সালে যেহেতু তিনি 2 মার্চে এই পতাকা উত্তোলন করেছিলেন, এই জন্য 2 মার্চকে জাতীয় পতাকা দিবস পালন করা হয়। 2 মার্চকে জাতীয় পতাকা দিবস পালন করা হয়। দেশের বাহিরে প্রথম 1971 সালের 18 এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতাস্থ বাংলাদেশ মিশনে মূলত এম হোসেন আলী মূলত বাংলাদেশের যে পতাকা, এই পতাকা মূলত উত্তোলন করেছিলেন দেশের বাহিরে। তাহলে কলকাতাস্থ বাংলাদেশ মিশনে এই এম হোসেন আলী এই পতাকা উত্তোলন করেছিলেন। পরবর্তীতে আমরা একটু জাতীয় পতাকা নিয়ে দেখি যে শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল ডিজাইনার, এবং তিনি মূলত যে মানচিত্র সহ জাতীয় পতাকা এই জিনিসটা এঁকেছিলেন। আগে কিন্তু মূলত বাংলাদেশের যে পতাকা, এখান থেকে কিন্তু মানচিত্র অঙ্কন করা ছিল এবং এইটা অঙ্কন করেছিলেন শিবনারায়ণ দাস। পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাই যে এটা বাতিল করে মূলত যে পটুয়া কামরুল হাসানের যে বর্তমান ডিজাইন করা পতাকা রয়েছে সেটা মূলত চুজ করা হয়। কারণ কি? কারণ এখানে মানে মানচিত্রের ভিতরে পতাকা দিলে সমস্যাটা কি হয়, দেখো যে বাংলাদেশে তো অনেক দ্বীপ জাগ্রত হতে পারে, ঠিক না? তো দ্বীপ জাগ্রত হলে ওই জিনিসগুলো কোথায় ইনক্লুড করবে? তো এই জিনিসগুলোর জন্য মূলত যে এই যে পতাকাটা মূলত বাতিল করা হয়। তারপর যে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের সময়। তারা মূলত মুক্তিযোদ্ধাদের মূলত ইন্সপায়ার করার চেষ্টা করতো বিভিন্ন গান, সাহিত্য কিংবা হচ্ছে যে অনুষ্ঠানগুলো পরিচালনা করার মাধ্যমে। 1971 খ্রিস্টাব্দে 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পরে এর নাম বদলে মূলত বাংলাদেশ বেতার করা হয়। আগে ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, পরবর্তীতে করা হয় বাংলাদেশ বেতার। এর সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে M.R. আক্তার মুকুল কর্তৃক উপস্থাপিত চরমপত্র, গুরুত্বপূর্ণ। এখানে তিনি মূলত যে পাকিস্তানের যে সামরিক বাহিনী ছিল তাদের অসংলগ্ন অবস্থাকে পুরান ঢাকার আঞ্চলিক ভাষা সংলাপে তুলে ধরতেন, ঠিক আছে। মানে পুরান ঢাকার ভাষায় পাকিস্তানিদের সামরিক বাহিনীকে মূলত অপমান করার চেষ্টা করতেন। চরমপত্রের পরিকল্পনা করেন মূলত আব্দুল মান্নান, গুরুত্বপূর্ণ। তারপরে যাই আরেকটি জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে মূলত জল্লাদের দরবার। এর পরিকল্পনা করেছিলেন মূলত কল্যাণ মিত্র এর পরিকল্পনা করেছিলেন এবং অনুষ্ঠানটিতে ইয়াহিয়া খানকে কেল্লাফতে খান হিসেবে মূলত ব্যঙ্গাত্মকভাবে ফুটিয়ে তোলা হয়। তারপরে আমরা যাই 1971 সালের 4 এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়ায় পাকিস্তানি আগ্রাসনের বিরুদ্ধে গঠিত হয় মুক্তি বাহিনী, ঠিক আছে। এবং এই বাহিনী 2 ভাগে বিভক্ত ছিল, একটা ছিল নিয়মিত এবং অনিয়মিত বাহিনী। এটিকে তেলিয়াপাড়া রণকৌশল হিসেবে পরিচিত। তেলিয়াপাড়া রণকৌশল তাহলে কোথায় নেওয়া হয়েছিল? হবিগঞ্জের তেলিয়াপাড়ায় নেওয়া হয়েছিল।
মুক্তিযুদ্ধের সময় প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। জেনারেল আতাউল গনি ওসমানী তিনি প্রধান সেনাপতি ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন আসলে একদম সহজ প্রশ্নগুলোই আসবে। এবং এই যে জেনারেল আতাউল গনি ওসমানী তিনি কিন্তু বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করেছিলেন। তাহলে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করেছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। তারপরে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কিছু বিখ্যাত গান দেখতে পাই। এই গানগুলো সবগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে গীতিকার মানে হচ্ছে কে গানটা রচনা করেছিলেন, এবং সুরকার মানে হচ্ছে মূলত কে গানটা মূলত যে সুর দিয়েছিলেন। এই জিনিসগুলো প্রত্যেকটা হচ্ছে তুমি একবার দেখে নিবা, এই জিনিসগুলো বোঝানোর মতো কিছু নাই, সবগুলো গানই গুরুত্বপূর্ণ। অনেকগুলো গান আছে, শর্ট আউট করে 4-5টা দিয়েছি, এগুলো একবার দেখে নিবা। তারপর যাই আমরা মুক্তিযুদ্ধের সেক্টর নিয়ে। সেক্টরে যদি আমরা যাই, এই দিকে আমরা 1 নম্বর সেক্টর, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যেটা হচ্ছে 1 নং সেক্টর, ঠিক আছে। এবং 1 নং সেক্টরে ছিল মূলত এই যে এই অঞ্চল দিয়ে মূলত এতটুক ছিল, এবং এখানে আমরা একটা নদী দেখতে পাই যেটা হচ্ছে ফেনী নদী। তাহলে 1 নং সেক্টর ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী। 2 নং সেক্টরে ছিল মূলত ঢাকা জেলা, কুমিল্লা, নোয়াখালী এবং ফরিদপুরের কিছু অংশ বিশেষ। 3 নংয়ে ছিল মূলত হবিগঞ্জ, কিশোরগঞ্জ। 4 নংয়ে ছিল সিলেট। 5 নংয়ে মূলত সিলেট জেলার অংশ বিশেষ ছিল। 6 এইদিকে ছিল রংপুর এবং হচ্ছে দিনাজপুর। 7 ছিল পাবনা, রাজশাহী, বগুড়া। 8 ছিল খুলনা এবং যশোর। 9 ছিল মূলত বরিশাল ও পটুয়াখালী অঞ্চল। 10 নম্বর আমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ, 10 নম্বর ছিল মূলত আমাদের যে নৌ কমান্ডারদের সেক্টর, সেই নৌ কমান্ডার। এবং 11 নংয়ে ছিল মূলত আমাদের ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলা। এখানে কিন্তু সব দেওয়া আছে, ঠিক আছে। একদম যেভাবে আমি বললাম, ভিডিওটা 2-1 দেখবে, একদম ইজিলি মাথায় চলে আসবে। দেখছো আমি ম্যাথ দেখলে এখন বলে দিতে পারি। তো এখান থেকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা দাগিয়ে দিয়েছি, 1, 2, তারপর হচ্ছে গিয়ে 10 এবং 11। এই জিনিসগুলো একটু বেশি মাথায় রাখবে। 7 নং সেক্টর, এগুলো একটু বেশি মাথায় রাখবে, বাকিগুলো একবার দেখে নিবে। তারপরে যাই আমরা সেক্টর কমান্ডারদেরকে নিয়ে। সেক্টর কমান্ডারদেরকে নিয়ে আমাদের গুরুত্বপূর্ণগুলো দাগিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে, দাগিয়ে দেওয়া রয়েছে। এই জিনিসগুলো একটু দেখবে যেগুলো দাগিয়ে দেওয়া আছে। এর পাশাপাশি যদি আমরা একটু টেকনিক্সটা বলি, যে 01 1 নং সেক্টরে ছিল 01, মানে জিতে জিয়াউর রহমান, রোতে হচ্ছে রফিকুল ইসলাম, হাই 2 নম্বর মোশাররফ দিয়ে তুমি 2 নং সেক্টরটা মনে রাখতে পারো, হাই দিয়ে হায়দার, এবং হচ্ছে 2 নম্বর দিয়ে 2 নং সেক্টর, মোশাররফ দিয়ে খালেদ মোশাররফ। 300 নূর দিয়ে মনে রাখতে পারো 3 নম্বর সেক্টরের, এখানে 3 মানে 3 নম্বর সেক্টর। শতে হচ্ছে শফিউল্লাহ এবং নূরতে হচ্ছে নুরুজ্জামান, শফিউল্লাহ নুরুজ্জামান, তাহলে 3 নং সেক্টরে। 4 সিআর দিয়ে মনে রাখতে পারো যে সিআর দত্ত। 500 আলী দিয়ে মনে রাখতে পারো শওকত আলী, 5 নং সেক্টর। আলী মানে হচ্ছে শওকত আলী, 500 আলী। বাসিতে 6 ছিদ্র, এটা দিয়ে মনে রাখতে পারো এম কে বাশার, উইং কমান্ডার এম কে বাশার, ঠিক আছে। বাসি মানে হচ্ছে মূলত বাশার, 6 ছিদ্র মানে 6 নং সেক্টর। 7 কানা দিয়ে মনে রাখতে পারো 7 নং সেক্টরেরটা, কানার কা দিয়ে হচ্ছে কাজী নুরুজ্জামান এবং না দিয়ে হচ্ছে মূলত নাজমুল। খুবই গুরুত্ব, এগুলো একবার দেখলেই হয়ে যায়। ও 8 মন দিয়ে মনে রাখতে পারো 8 নং সেক্টরের কথা। ও মানে হচ্ছে ওসমান এবং মন মানে হচ্ছে মঞ্জুর, আর 8 মানে হচ্ছে 8 নং সেক্টর। তারপরে যাই 9 জল দিয়ে মনে রাখতে পারো 9 নং সেক্টরের কথা, 9 এবং হচ্ছে জল দিয়ে মূলত জলিল। 10 ছিল 0, অর্থাৎ এই জায়গায় কিন্তু কোনো সেক্টর কমান্ডার ছিল না, গুরুত্বপূর্ণ। 11 হাত গামছা দিয়ে মনে রাখতে পারো 11 নং সেক্টরের কথা। হাতে মূলত হাতে হামিদুল্লাহ এবং ততে মূলত তাহের, ঠিক আছে। এগুলো একবার দেখে নিলে মোটামুটি হয়ে যাবে। তারপরে আমরা যাই যে অস্থায়ী সরকার। এই যে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য একটা সরকার গঠন করা হয়েছিল, যাকে বলা হতো অস্থায়ী সরকার, মুজিবনগর সরকার, বাংলাদেশ সরকার বা বিপ্লবী সরকার, যেটা 1971 সালে 10 এপ্রিল গঠন করা হয়েছিল। 17 এপ্রিল এই যে সরকার, এই সরকার মূলত শপথ গ্রহণ করে মেহেরপুরের যে ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলা গ্রামে ছিল সেখানে। এবং 1971 সালের 10 এপ্রিল জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে অধ্যাপক ইউসুফ আলী। তাহলে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 1971 সালের 10 এপ্রিল, এবং এটা পাঠ করেন মূলত অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মূলত আব্দুল মান্নান। তিনি কিন্তু মুজিবনগরের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, এই শপথ গ্রহণ অনুষ্ঠান মূলত পরিচালনা করেছিলেন। তারপর এই যে সরকারের আমরা উপরাষ্ট্রপতি হিসেবে দেখতে পাই সৈয়দ নজরুল ইসলামকে, প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাই এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদকে, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দেখতে পাই এইচ.এম. কামরুজ্জামানকে, এবং অর্থমন্ত্রী হিসেবে দেখতে পাই এম মনসুর আলীকে। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, শেখ মুজিব বাদ দিয়ে বাকি জিনিসগুলো গুরুত্বপূর্ণ, একটু দেখে যাবা। পররাষ্ট্র আইনমন্ত্রী, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। প্রধান সেনাপতি হিসেবে দেখতে পাই আমরা কর্নেল আতাউল গনি ওসমানীকে, গুরুত্বপূর্ণ। তারপরে চিফ অফ স্টাফ বা সেনা প্রধান হিসেবে দেখতে পাই লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রবকে, এটাও গুরুত্বপূর্ণ। এবং ডেপুটি চিফ অফ স্টাফ বা উপসেনা প্রধান ও বিমান বাহিনীর প্রধান হিসেবে দেখতে পাই গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকারকে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো। এবং এই যে সরকার ছিল, এর মন্ত্রণালয় ছিল বা বিভাগ ছিল মূলত 12টি। তারপর আমরা যাই বীরশ্রেষ্ঠ। আমরা জানি যে 7 জন বীরশ্রেষ্ঠ ছিল। ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রফ,
তিনি ছিলেন 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ হন। একটা কনফিউশন তোমাদের ভিতরে থাকে যে মুন্সি আব্দুর রফ প্রথম শহীদ হয়েছেন নাকি মোস্তফা কামাল প্রথম শহীদ হয়েছেন। প্রথম শহীদ হয়েছেন মূলত মুন্সি আব্দুর রফ, ঠিক আছে। উনি 1971 সালে 8ই এপ্রিল শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য মতে, ঠিক আছে। এবং তিনি হয়েছেন তার ঠিক 10 দিন পরে অর্থাৎ 1971 সালের 18 এপ্রিল শহীদ হয়েছেন। তিনি 1 নং সেক্টরে যুদ্ধ করেছেন। পরবর্তীতে মোস্তফা কামাল তিনি 2 নং সেক্টরে যুদ্ধ করেছেন এবং 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে তিনি দ্বিতীয় শহীদ হন। তাদের নামের এই ডেজিগনেশনগুলো গুরুত্বপূর্ণ। ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রফ, সিপাহী মোস্তফা কামাল। প্রশ্ন আসে পারে যে মোস্তফা কামালের পদ কি ছিল? সিপাহী ছিল। মুন্সি আব্দুর রফের পদ ল্যান্স নায়ক ছিল। সবগুলোর এরকম যে ডেজিগনেশন আছে নামের, এই নামের যে ডেজিগনেশন, এই ডেজিগনেশনগুলো একটু দেখে রাখবে বা পদবিগুলো একটু দেখে রাখবে। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানে কর্মরত ছিলেন। পাকিস্তানি বিমান বাহিনীর একটি T-33 প্রশিক্ষণ বিমান, যার ছদ্মনাম ছিল ব্লু বার্ড, এটি ছিনতাই করে নিয়ে দেশে আসার পথে তিনি কিন্তু বিমান দুর্ঘটনায় শহীদ হন। পরবর্তীতে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, তিনি 8 নং সেক্টরে যুদ্ধ করেছেন, ঠিক আছে। 8 নং সেক্টরে তিনি যুদ্ধ করেছেন। সিপাহী হামিদুর রহমান, তিনি 4 নং সেক্টরে যুদ্ধ করেছেন, অর্থাৎ সিলেট যে অঞ্চলটা ছিল সেই অঞ্চলে মূলত তিনি যুদ্ধ করেছেন। এবং বীরশ্রেষ্ঠদের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ ছিলেন তিনি বীরশ্রেষ্ঠদের মধ্যে। তারপরে যাই যে স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন। স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার মানে হচ্ছে তিনি মূলত নৌবাহিনীতে ছিলেন এবং তিনি 10 নং সেক্টরে যুদ্ধ করেছেন, ঠিক আছে। স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার মানে নৌবাহিনী, তার মানে তিনি 10 নং সেক্টরে যুদ্ধ করেছেন। সাথে হচ্ছেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, তিনি 7 নং সেক্টরে যুদ্ধ করেছেন এবং বীরশ্রেষ্ঠদের মধ্যে তিনি সর্বশেষ শহীদ হন। 7 নম্বর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, তিনি 7 নং সেক্টরে যুদ্ধ করেছেন এবং তিনি হচ্ছেন সর্বশেষ শহীদ হন তিনি। তারপরে যাই কিছু বিবিধ আলোচনা নিয়ে। মুক্তিযুদ্ধে একমাত্র আদিবাসী বীর বিক্রম হচ্ছে ইউকে চিং মারমা, তিনি হচ্ছে 6 নং সেক্টরে যুদ্ধ করেছেন, অর্থাৎ হচ্ছে যে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও এই অঞ্চলটাতে তিনি যুদ্ধ করেছেন। খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা হচ্ছে 2 জন। এক হচ্ছে হলেও ক্যাপ্টেন সেতারা বেগম, তিনি 2 নং সেক্টরে যুদ্ধ করেছেন এবং তারামন বিবি, তিনি মূলত 11 নং সেক্টরে যুদ্ধ করেছেন। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ রিলেটেড। আমি কিন্তু এটা শর্ট আউট করেছি, সব জিনিস কিন্তু দেইনি, গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিয়েছি, মাথায় রাখবে এগুলো, ঠিক আছে। যেগুলো দিয়েছি পুরো স্লাইডটা একবার পড়ে নিবা, এমসিকিউ সলভ করবা, তাহলেই হয়ে গেল। সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হচ্ছে শহীদুল ইসলাম, তিনি বীর প্রতীক উপাধিতে ভূষিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বিদেশি নাগরিক হচ্ছে WAS অর্ডারল্যান্ড, তার জন্ম মূলত নেদারল্যান্ডে কিন্তু তিনি মূলত অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন। তিনি মূলত 2 নং সেক্টরে অর্থাৎ ঢাকা যেটা ছিল এই ঢাকার 2 নং সেক্টরে যুদ্ধ করেছেন। 2 নং সেক্টর থেকে কিন্তু প্রশ্ন থাকে যে ঢাকা কোন সেক্টরের অধীন ছিল? 2 নং সেক্টর। তারপর আমরা যাই এই যে মুক্তিযুদ্ধের প্রতি যে অনুরাগ, এই অনুরাগের কারণে কিন্তু যুক্তরাষ্ট্রের যে ম্যাডিসন স্কয়ার গার্ডেন, এখানে একটা কনসার্ট আয়োজন করা হয়েছিল যার নাম হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ, ঠিক আছে। এবং এর আয়োজক ছিল দ্য বিটলস ব্র্যান্ডের জর্জ হ্যারিসন এবং ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর এবং হচ্ছে দ্য বিটলস ব্র্যান্ডের জর্জ হ্যারিসন। এটা আয়োজন করা হয় 1971 সালে 1 আগস্ট। এখানে অন্যান্য যে সকল শিল্পী ছিলেন তার ভিতরে বব ডিলানের নামটা বেশি গুরুত্বপূর্ণ এবং এটা মূলত আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। গুরুত্বপূর্ণ, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এটা মূলত আয়োজন করা হয়। তারপরে আমরা যাই যে যৌথ কমান্ড অর্থাৎ যৌথ বাহিনী গঠিত হয় 1971 সালের 21শে নভেম্বর। ভারতের ছিল মূলত মিত্র বাহিনী এবং বাংলাদেশের যে বাংলাদেশের মুক্তি বাহিনী এবং ভারতের যে মিত্র বাহিনী, ঠিক আছে, এই দুইটা নিয়ে মূলত 1971 সালের মূলত 21শে নভেম্বর মূলত যৌথ বাহিনী বা যৌথ কমান্ড গঠন করা হয়। এবং প্রথম জেলা হিসেবে শত্রুমুক্ত হয় মূলত যশোর। প্রশ্ন আসে প্রথম জেলা হিসেবে শত্রুমুক্ত হয় কোনটি? যশোর। 1971 সালে 16 ডিসেম্বর রমনার তৎকালীন রেসকোর্স ময়দানে, কোথায়? রেসকোর্স ময়দানে বাংলাদেশ ও ভারতের সম্মিলিত মিত্র ও মুক্তি বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান সেনাপতি লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট পাকিস্তানের জেনারেল নিয়াজি 93,000 সৈন্য নিয়ে মূলত আত্মসমর্পণ করেন, ঠিক আছে। পুরোটা গুরুত্বপূর্ণ। কোথায় মূলত তারা আত্মসমর্পণ করেছিলেন, কোন সময় আত্মসমর্পণ করেছিলেন, তারপর হচ্ছে ভারতীয় সেনাপ্রধান কে ছিল সেই সময়ে, পূর্বাঞ্চলের প্রধান সেনাপতি কে ছিল, পাকিস্তানের সেনাপতি কে ছিল এবং হচ্ছে কত হাজার সৈন্য নিয়ে মূলত আত্মসমর্পণ করেন, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। ওই দিন বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকর, ঠিক আছে, গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকর। তারপর আমরা যাই যে বিদেশিদের অবদান নিয়ে। সাইমন রিং, তিনি হচ্ছে ডেলি টেলিগ্রাফে কর্মরত ছিলেন এবং ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক ছিলেন তিনি। জার্মান দূতাবাসের মাধ্যমে তিনি বহির্বিশ্বের সর্বপ্রথম পাকিস্তানি বর্বরতার খবর প্রকাশ করেন। গুরুত্বপূর্ণ, পাকিস্তানি বর্বরতার খবর জার্মানি দূতাবাসের মাধ্যমে সাইমন রিং প্রথম প্রকাশ করেছিলেন। অ্যালেন গিন্সবার্গ, তিনি হচ্ছে যে যশোর রোডের সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে তিনি যশোর রোডের সীমান্তের যে শরণার্থী শিবির ছিল সেখানে তিনি হচ্ছে এটা পরিদর্শন করেন এবং সেখানে পরিদর্শন করে তিনি একটা বিখ্যাত কবিতা লেখেন সেপ্টেম্বর
সেপ্টেম্বর অন যশোর রোড, ঠিক আছে, সেপ্টেম্বর অন যশোর রোড, যেটা ছিল মূলত 152 লাইন বিশিষ্ট কবিতা, 152 লাইন বিশিষ্ট কবিতা। এই কবিতাটি তিনি রচনা করেছিলেন অ্যালেন গিন্সবার্গ। গুরুত্বপূর্ণ, সেপ্টেম্বর অন যশোর রোড কে রচনা করেন? অ্যালেন গিন্সবার্গ। প্রশ্ন আসতে পারে। অ্যান্থনি ম্যাসক্যারেনহাস, তিনি 1971 সালে ঢাকায় কর্মরত পাকিস্তানি মর্নিং নিউজ পত্রিকার সাংবাদিক ছিলেন, তিনি পাকিস্তানের নাগরিক ছিলেন। লন্ডনে আত্মগোপন করে সানডে টাইমস পত্রিকায় বাংলাদেশে পাক বাহিনীর গণহত্যার তথ্য বিশ্ববাসীর কাছে প্রকাশ করেছিলেন। তার বিখ্যাত বই হচ্ছে দ্য রেপ অফ বাংলাদেশ এবং বাংলাদেশের লিগাসি অফ ব্লাড, যেটা মার্ক করে দিয়েছি এটা পড়বে, বাংলাদেশের লিগাসি অফ ব্লাড। তারপরে যাই যে আর্চার কে ব্লাড, তিনি 1971 সালে পূর্ব পাকিস্তানে আমেরিকার কনসুলার ছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা বন্ধে যুক্তরাষ্ট্র কার্যকর ব্যবস্থা না নেয় 6 এপ্রিল 1971 তিনি ঢাকার যে মার্কিন দূতাবাস ছিল সেখান থেকে মূলত একটি বেতার বার্তা পাঠান, সেটি মূলত ব্লাড টেলিগ্রাম নামে পরিচিত। তারও একটি মুক্তিযুদ্ধ নিয়ে বিখ্যাত বই আছে, দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ, এটা মাথায় রাখবে, দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ মূলত আর্চার কে ব্লাডের লেখা। মুক্তিযুদ্ধ দিয়ে কিছু চলচ্চিত্র এবং চলচ্চিত্রকারের নাম দেওয়া আছে, এখান থেকে জহির রায়হানেরটা গুরুত্বপূর্ণ, তারেক মাসুদেরটা গুরুত্বপূর্ণ, চাষী নজরুল ইসলামেরটা গুরুত্বপূর্ণ, আলমগীর কবিরেরটা গুরুত্বপূর্ণ এবং হচ্ছে গিয়ে যে হুমায়ুন আহমেদেরটা গুরুত্বপূর্ণ। এগুলো মাথায় রাখবে, এখানে আমি শর্ট আউট করে ছোট করে নিয়ে আসছি, ঠিক আছে। আরও অনেকগুলো আছে, 50-60টার মতো যে চলচ্চিত্রকার আছে, এগুলো থেকে আমি শর্ট আউট করে গুরুত্বপূর্ণগুলো নিয়ে আসছি। এখানে নাটক দেওয়া আছে, নাটকের ভিতরে হচ্ছে যে সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা বেশি গুরুত্বপূর্ণ। উপন্যাসের ভিতরে খাঁচায়, এটা হচ্ছে মূলত রশিদ হায়দারের, হুমায়ুন আহমেদের যেগুলো আছে উপন্যাস, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জ্যোৎস্না ও জননীর গল্প, সূর্যের দিন, সবগুলোই গুরুত্বপূর্ণ। উপমহাদেশ মূলত আল মাহমুদের, এটাও গুরুত্বপূর্ণ। হাঙ্গর নদী গ্রেড, এটা সেলিনা হোসেন, এটাও গুরুত্বপূর্ণ। একটি কালো মেয়ের কথা, এটি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো শর্ট আউট করে নিয়ে আসছি, ঠিক আছে। তারপরে যাই আমি বিজয় দেখেছি, এটি মূলত এমআর আক্তার মুকুলের এবং 71-এর দিনগুলি মূলত জাহানারা ইমামের, এগুলো হচ্ছে স্মৃতিকথা, অর্থাৎ ডেট টাইম সংবলিত যে জিনিসগুলো থাকে সেটা। সম্পাদিত গ্রন্থের মধ্যে জন্ম যদি তবে বঙ্গে, এটা হচ্ছে শওকত ওসমানের এবং স্বাধীনতা তুমি কবিতাটি হচ্ছে শামসুর রহমানের, এগুলো গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য হচ্ছে জাগ্রত চৌরঙ্গি, এটি গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় অবস্থিত। ভাস্কর্য থেকে একটা জিনিস দেখলে মোটামুটি হয়ে যাবে। বাংলাদেশকে স্বীকৃতি দান করা যে সমাজতান্ত্রিক দেশ বা ইউরোপীয় দেশ হচ্ছে, প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি। পূর্ব জার্মানি প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়। জাতিসংঘের 5টি স্থায়ী দেশের মধ্যে সোভিয়েত ইউনিয়ন প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়। স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ বা আফ্রিকান দেশ হচ্ছে সেনেগাল, প্রথম মুসলিম বা আফ্রিকান দেশ সেনেগাল। এবং স্বীকৃতি দানকারী প্রথম আরব বা মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে ইরাক। এই জিনিসগুলো দেখলেই মোটামুটি হয়ে যাবে। এবং এইখানে কিন্তু তোমাদের জন্য আমি যদি দেখাই প্রায় 300টার মতো প্রশ্ন আসে, ঠিক আছে, সব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জিনিসগুলো পড়ে তুমি যদি এই এমসিকিউগুলো পড়তে পারো, আশা করা যায় যে সব একদম কাভার হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখাই আমি প্রায় 300টার মতো এমসিকিউ আছে, দেখো। এই জিনিসগুলো পড়লে আর কিছু বাকি থাকবে না। এর পাশাপাশি কিন্তু এই জায়গায় আমি উত্তর দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। প্রথমে উত্তর দেইনি, কিন্তু রাতে বসে ভাবলাম যে ওদের আবার সার্চ করে করে দেখতে হবে, এই জন্য কিন্তু এখানে উত্তরও দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস থাকবে, এটা অবশ্যই সলভ করতে হবে। এটা সলভ করলে মোটামুটি কিন্তু আশা করা যায় এই ব্রিটিশ আমল এবং যে পাকিস্তান আমল এবং মুক্তিযুদ্ধ থেকে যে সকল প্রশ্ন আসবে এর বাইরে কোনো কিছুই নাই, ঠিক আছে। এর বাইরে কিন্তু কোনো কিছু নাই। আমি যদি একটু দেখি কয়টা প্রশ্ন আছে, এখানে প্রায় 300টার মতো প্রশ্ন আসে এবং এখানে কিন্তু সিরিয়াল কয়েকটা, বুঝতে পারছো যে সিরিয়াল কয়েকটা হচ্ছে একটু ঝামেলার আছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে। কয়েকটা সিরিয়াল হচ্ছে একটু ঝামেলা হতে পারে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখো যে অনেকগুলো প্রশ্ন তো কয়েকটা সিরিয়াল ভিন্ন হতে পারে। তো তোমাদের কাজ হবে এই জিনিসগুলো হচ্ছে পড়ে ফেলা, ঠিক আছে। তো দ্বিতীয় লেকচার আমাদের এই মাত্র শেষ হলো। তোমাদের সাথে দেখা হবে তৃতীয় লেকচারে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়ে। সেই সময় পর্যন্ত আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।